ভালোবাসা, মাফিয়া ও রহস্যর গল্প পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। কেমন? ব্রেকিং নিউজ। বাসরাতে স্বামী খুন এবং স্ত্রী পলাতক। যে ছেলেটি খুন হয়েছে তার নাম আহমেদ রহিম। পলাতক মেয়েটির নাম তাসনিয়া খাতুন। আহমেদ রহিমকে কি তাসনিয়া খুন করেছে, নাকি এর ভিতরে কোনো রহস্য আছে? জানা গেছে তাসনিয়া খাতুনকে তার বাবা জোরপূর্বকভাবে বিয়ে দেয়, কারণ তাসনিয়া খাতুনের একটা ছেলের সাথে রিলেশনের সম্পর্ক আছে। নাইম আহমেদ ঘুম ঘুম চোখে টিভির সামনে যেতেই উপরের কথাটা শুনতে পেল। খবরটা শুনতেই তার চোখ থেকে ঘুমটা কেটে গেল। টিভির সামনে রিমোট নিয়ে বসে আছে তার বড় বোন নাইমা জান্নাত। নাইমা জান্নাতের হাত থেকে এক ঝটকায় রিমোটটা কেড়ে নিয়ে নাইম আহমেদ পাশে থাকা সোফায় বসে পড়ে। টিভির দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। টিভির নিউজটার দিকে নাইম আহমেদ যে বড় বড় চোখে তাকিয়ে আছে, তারও একটা রহস্য আছে। যে লোকটা খুন হয়েছে সে হলো নাইম আহমেদের এক্স গার্লফ্রেন্ডের স্বামী ও তার ক্লাস ফ্রেন্ড। নাইম আহমেদ নিউজটা শোনার 2 মিনিটের মধ্যেই গভীর চিন্তায় পড়ে গেল, কেননা ওদের গ্রামের অধিকাংশ লোকেরাই তার ও তাসনিয়ার রিলেশনের কথা জানত। দোষারোপ এবার নাইম আহমেদের দিকে আসবে নিশ্চিত সে। নাইমা জান্নাত হলো উক্ত থানার এসিপি। সেও জানত নাইম আহমেদ আর তাসনিয়ার রিলেশনের ব্যাপারটা। টিভির নিউজটা শুনতেই সেও বেশ অবাক হয়। নাইম আহমেদের দিকে রহস্যময়ভাবে তাকিয়ে বলতে লাগলো, নাইম, তুমি? নাইম আহমেদ তার বোনের দিকে ভয়ার্থকভাবে তাকিয়ে বলতে লাগলো, আপু, আমি বুঝতে পারছি না এসব কি হয়েছে, আর কে করলো এসব? নাইম, তুই কিছু জানলে এখনই আমায় বল। আপু, সত্যি বলছি, আমি কিছুই জানি না। এসব কি হয়েছে? নাইম, আমার বিশ্বাস তাসনিয়ার বাবা তোর উপরে দোষারোপ ফেলবে। আপু, এখন আমি কি করতে পারি? আমি তো কিছুই করি না। আর তাসনিয়ার সাথে তো আমি প্রায় 6 মাস ধরে কথা বলি না। নাইম, তুই কোনো চিন্তা করিস না। তুই নির্দোষ হলে তোর কিছুই হবে না। তুই একটু কয়েকদিনের জন্য গা ঠেকা দে। আপু, আমি আমার এক বন্ধুর বাসায় যাচ্ছি। এই বলে নাইম আহমেদ একটা চাদর নিয়ে মাথাটা ঢেকে বাসার বাইরে বেরিয়ে যেতে লাগলো। সে বাসার বাইরে পা ফেলতেই 2টা গুলি এসে তার বুকে লাগে। একটা বিস্ময় চিৎকার দিয়ে সে গেটের সামনেই ঠাস করে পড়ে গেল। নাইমা জান্নাত নাইমের এমন বিস্ময় চিৎকার শুনে দৌড়ে নিকটবর্তী জায়গায় পৌঁছে দেখতে পেল নাইমের রক্তাক্ত দেহটা পড়ে আছে। নাইমা চিৎকার করে হাউমাউ করে কাঁদতে লাগলো। ইতিমধ্যে নাইমার মা বাবা সহ ছোট ভাই মানে আমি বাসার ভেতর থেকে বাইরের দিকে দৌড়ে এসে নাইম ভাইয়াকে এভাবে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে কান্নায় জর্জরিত হয়ে গেলাম। নাইম আর নেই, সে মারা গেছে। পাশে কাঠের খাটে শোয়ানো আছে নাইমের সাদা কাফনের জর্জরিত লাশ। সাথে 4 কোণায় একটি করে 4টা আগরবাতি জ্বালানো হয়েছে। আগরবাতির ঘ্রাণ আশেপাশের প্রিয়জনদের কান্নার অস্থিরতা বাড়িয়ে দিচ্ছে। আমি সাদা পাঞ্জাবি গায়ে একটু দূর থেকে এক পানে চেয়ে আছি আমার ভাইয়ার সাদা কাফনের আগরবাতির ঘ্রাণিত্ব লাশটার দিকে। কে করেছে আমার ভাইকে খুন, তার থেকে প্রতিশোধ নিবই আমি। মনে মনে নিজের মনোবল দ্বারা আত্মশক্তিতে প্রতিশোধের ক্ষোভ তৈরি করি। আমি প্রতিজ্ঞা করি, যেই হোক না কেন আমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিবই আমি। প্রিয়জন হারানোর দুঃখ সেই বোঝে যার প্রিয়জন হারায়, তেমনি আমি। নাইম ভাইয়ার লাশ দাফন করা শেষ। আমি নিজের রুমে শুয়ে আছি। তখনই বাইরে থেকে কিসের যেন চিৎকার শোনা যাচ্ছে। আমি বাইরে বের হতেই দেখতে পেলাম পাশের গ্রামের এক মুরব্বী নাইম ভাইয়ার নাম ধরে চিৎকার করছে। এর জন্য কাউকে মারতেও দ্বিধাবোধ করে না। কবে এসব থামবে? কবে শোধরাবে পৃথিবীর মানুষগুলো? নাকি এমনভাবেই ধ্বংস হয়ে যাবে পৃথিবী? আমার কথাগুলো শুনে বন্যা অবাক হয়ে আমার দিকে নিশ্চুপ স্বরে কিছুক্ষণ তাকিয়ে বলল, তোমার কথার আগামাথা কিছুই বুঝলাম না আমি। তুমি বুঝবে না এসব। ক্লাস শুরু হতে যাচ্ছে, ক্লাসে চলো। চলো। দুইজনে ক্লাসে চলে গেলাম। স্যার এসে নিজেদের মতো ক্লাস করাতে লাগলো। হঠাৎ করেই শা শা শব্দে কেঁপে উঠল সারা কলেজ ও কলেজে থাকা সবাই। ম্যাথ টিচার নবুয়ত বিএসসি দৌড়ে প্রত্যেক রুমে গিয়ে বলছে, ডিকে ইমরান এসেছে, সবাই কলেজের মাঠে যাও।
বিকে ভাই সবার উদ্দেশ্যে কিছু বলবে। নবুয়ত বিএসসি এর কথা শুনে সবার মনে এক প্রকার আতঙ্ক ভেদ করল। কেননা বিকে হলো আন্ডারওয়ার্ল্ডের কুখ্যাত কিং জংকংয়ের ডান হাত। জংকং পারে না এমন কোনো কাজ নাই। প্রায় 7 বছর পর জংকং তার ডান হাত বিকেকে এই কলেজে পাঠিয়েছে। আগে যখন জংকংয়ের লোক এই কলেজে এসেছিল তখন সারা কলেজ ও এর আশেপাশে দিনে দুপুরে নারী পাচার, ধর্ষণ, ছিনতাই সহ বিভিন্ন ধরনের সন্ত্রাসমূলক কাজ হতো। কে বা কার লোক এসব অপকর্ম করত তা জানা না গেলেও সবাই জংকংয়ের নাম নিত, কেননা তার লোকগুলো আসতেই এসব অপকর্ম ঘটেছিল। কলেজের মাঠ ঘিরে গোলাকারভাবে দাঁড়িয়ে আছে শিক্ষক ও শিক্ষার্থীরা। মাঝখানে দাঁড়িয়ে আছে বিকে ও তার লোকগুলো। বিকে পরনে ব্ল্যাক প্যান্ট, শার্ট ও চোখে কালো চশমা, চুলগুলো স্টাইলিশভাবে বেঁকানো, হাতে রয়েছে আইফোন 15। সব মিলিয়ে তাকে দেখতে তামিল মুভির নায়কের মতো লাগছে। কলেজের প্রিন্সিপাল বজলুর রহমান একটা চেয়ার নিয়ে বিকেকে দিল। বিকে চেয়ারে বসা মাত্রই একটা ছেলে এসে পকেট থেকে সিগারেট বের করে বিকের মুখে ধরে দিল। বিকে নিশ্চুপভাবে সিগারেটের একের পর এক টান দিয়েই যাচ্ছে। সিগারেট শেষ হওয়া মাত্রই সে দাঁড়িয়ে বলতে লাগলো, সবাই শোনো, আগামী 1 তারিখে ভিপি নির্বাচন। এবারে ভিপি নির্বাচনে আমাদের গ্যাং থেকে অংশগ্রহণ করেছে লিটন ভাই। আশা করি ওনাকে সবাই ভোট দিবে। আর উনি যদি ভিপি না হয় তবে এই কলেজ হবে শ্মশান হয়ে যাবে। আর কোনো কথা বলল না বিকে। গাড়িতে উঠে চলে গেল। ছাত্রছাত্রীরা বড় একটা আতঙ্কে পড়ে গেল। যদি লিটন ভিপি হয় তবে কেউ কলেজে ভালোমতো পড়াশোনা করতে পারবে না, আর যদি সে ভিপি না হয় তবে কলেজটা শ্মশান হবে। বিরাট এক ধাক্কায় পড়ে গেল সবাই। শিক্ষক কর্তৃপক্ষ থেকে নোটিশ এলো, আজকে আর ক্লাস হবে না। তাই সকল শিক্ষার্থীরা নিজেদের বাসার দিকে রওনা দিল। সবার মতো আমি ও বন্যা দুজনের থেকে বিদায় নিয়ে বাসার পথে চলতে লাগলাম। আমি নিজের বাসার গেটে যেতেই অবাক হয়ে গেলাম, কারণ আমার বাসা ভর্তি লোকের সমাগম। আমি কিছুই বুঝতে পারছি না কি হয়েছে, কেন আমার বাসা ভর্তি লোক। আমি ধীর পায়ে লোকেদের সমাগম পেরিয়ে বাসার ভিতরে যেতেই দেখতে পেলাম মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আমার মা ও বাবা। আমি জোরে একটা চিৎকার দিয়ে হাউমাউ করে কান্না করতে লাগলাম। আশেপাশে তাকিয়ে দেখতে লাগলাম আমার আপু আছে কিনা, কিন্তু আমার আপুকে কোথাও দেখা গেল না। পকেট থেকে ফোনটা বের করে আমার আপুকে ফোন লাগাতেই পাশের রুমের খাটের নিচ হতে ফোনের রিংয়ের শব্দ শোনা গেল। আমি দ্রুত সেখানে গিয়ে দেখলাম আমার আপুরও দেহটা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, তবে মুখটা মনে হয় অ্যাসিড দিয়ে জ্বালিয়ে দিয়েছে। আরও জোরে জোরে কাঁদতে থাকি আমি। আশেপাশের লোকেরা মিলে দাফনের কাজ শেষ করলো। রাত 1টা বাজতে চলল। ছাদের এক কোণায় বসে বসে চোখের জলের মাঝেও সিগারেট টানছি আমি। হঠাৎ আমার ফোনটা বেজে উঠল। ফোন হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলাম বন্যা ফোন দিয়েছে। প্রথমবার ফোনটা রেখে দিলেও পরের বার রিসিভ করলাম। ওদিক থেকে বলতে লাগলো, নয়ন, তোমাকে কখন থেকে ফোন দিয়েই দিয়েছি, ফোন ধরছো না কেন? কি হয়েছে তোমার? বন্যার কথাগুলো শুনে আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, না কিছু হয়নি। কিছু বলবে? নয়ন, বাবা আজকে আমার মামাতো ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলেছে। বিয়ে ঠিক করেছে মানে? আর তুমি কি রাজি হয়ে গেছো? আমাকে তুমি ক্ষমা করে দিও নয়ন, আমি আমার বাবার অবাধ্য হতে পারবো না। ভালো থেকো। আমি কিছু বলার আগেই বন্যা ফোনটা কেটে দিল। আমার যেন কিছুই ভালো লাগছে না। একদিকে পরিবারের লোকদের হারানোর যন্ত্রণা, অন্যদিকে প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলার মনোভাব, যা ভিতর থেকে ছিঁড়ে খাচ্ছে আমাকে। আমি ছাদ থেকে নেমে নিজের রুমে গিয়ে বিছানায় গায়ে এলিয়ে দিতেই ঘুমিয়ে পড়লাম। সকাল হতে বাইরে চেঁচামেচির কারণে ঘুম ভাঙলো আমার। বিছানা থেকে উঠে বাইরে বের হতেই আমি দেখতে পেলাম আমার বাবার অফিসের কয়েকজন লোক দাঁড়িয়ে আছে। ওখানে থাকা লোকদের খুব ভালো করেই চিনতাম আমি। সবার উদ্দেশ্য করে বললাম, আপনারা এত সকালে? আমরা এসেছি। তোমার বাবা ব্যাংক থেকে 1 কোটি টাকা লোন নিয়েছিল। সে বলেছিল 1 বছরের মধ্যেই শোধ করে দিবে, কিন্তু প্রায় 15 মাসের মতো হলো এখনো টাকা দেয়নি। এখন তো তোমার বাবা নেই, টাকাগুলো দিবে কে? কি বলছেন এসব? বাবা 1 কোটি টাকা নিয়ে কি করবে? আপনারা মিথ্যা বলছেন, বাবা টাকা নেয়নি। আমাদের কাছে প্রমাণ আছে, এই নাও ফাইল, এখানে সমস্ত প্রমাণ আছে। হয় টাকা দাও, না হলে এই বাড়িটা ছেড়ে দাও। আমি কি বলবো বুঝতে পারছি না। বাসার ভিতরে গিয়ে আমার প্রয়োজনীয় কিছু কাগজপত্র ও পোশাক ব্যাগে নিয়ে বাইরে বের হয়ে হাঁটতে লাগলাম। কোথায় যাব তার কোনো ঠিক নাই।
হঠাৎ করেই বন্যার কথা মনে হতেই মুখে একটু হাসি ফুটতেই আবার হাসিটা নিস্তেজ হয়ে গেল। কেননা বন্যাও এখন আর আমার নাই, এখন অন্য কারো। তবুও কেন জানি বন্যাকে খুব করে দেখতে ইচ্ছা করছে, তাই কিছু না ভেবেই ফোন দিলাম। রিসিভ করতেই ওই দিক থেকে বন্যা বলল, নয়ন, আমাকে আর ফোন করবে না। আমি এখন আর তোমার সাথে কথা বলতে পারবো না। বন্যার থেকে এমন নিস্তেজ কথা শুনে আমার ভিতরটা যেন পুরে ছাই হচ্ছে। নিজের অজান্তেই আমার চোখ থেকে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। বন্যা ওই দিক থেকে ফোনটা কেটে দিল। আমি আমার ব্যাগটা কাঁধে নিলাম। আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, হে নিস্তেজ হাওয়া, আবেগহীন বেইমানি শহরে আর থাকবো না। চলে যাব নিজের জীবনটা ব্যস্তহীন করতে। কোথায় যাব তার কোনো ঠিকানা নাই, তবে যেদিকে দু চোখ যায় সেদিকেই যাব। হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে চলে এলাম বাস স্ট্যান্ডের কাউন্টারে। কাউন্টারের টিকিট বিক্রেতাকে বললাম, মামা একটা টিকিট দেন। কই যাবেন মামা? ইয়ে মানে এই গাড়ি কোথায় যাবে? ঢাকা গাজীপুর পর্যন্ত যাবে। ও, গাজীপুরের একটা টিকিট দেন। আপনার নাম বলেন। নয়ন। এই নিন টিকিট, 560 টাকা দেন। এই নিন। আমি টাকা দিয়ে টিকিটটা হাতে নিয়ে গাড়ি আসার অপেক্ষা করছি। সন্ধ্যা 6টায় গাড়ি আসবে। এখন কেবল 5টা বাজে। আমার পেটেও খুব ক্ষুধা পেয়েছে, তাই একটা হোটেলে গিয়ে 100 টাকা দিয়ে মাছ দিয়ে ভাত খেয়ে কাউন্টারে এসে দেখি গাড়ি এসেছে। তাই দ্রুত গাড়িতে উঠে নিজের সিটে গিয়ে দেখি একটা মেয়ে আমার সিটে বসে ইয়ারফোন কানে গান শুনছে। আমি মেয়েটাকে উদ্দেশ্য করে বললাম, এই যে মিস, এই সিটটা আমার। মেয়েটা আমার দিকে তাকিয়ে বলল, ও সরি, পাশের সিটটা আমার। মেয়েটা পাশের জানালার সিটে বসলো। আমি মেয়েটার পাশে বসলাম। ড্রাইভার গাড়ি চালাতে লাগলো। রাতে ঘুম না হওয়ার জন্য আমি খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। হঠাৎ করেই আমি আমার বুকে ভারী কিছু অনুভব করলাম। চোখ খুলে দেখি আমার পাশের মেয়েটা আমার বুকে মাথা রেখে ঘুমাচ্ছে। তাই আমি মেয়েটাকে ডাকতে শুরু করলাম, এই যে মিস, শুনছেন? এই যে। আমার কথা শুনে মেয়েটার ঘুম ভেঙে গেলে সে নিজেকে আমার বুকে আবিষ্কার করলো। কিছুটা লজ্জা পেয়ে বলল, সরি, আসলে আমি ঘুমিয়ে পড়েছিলাম তো। ইটস ওকে। আচ্ছা, আপনার নাম কি? নয়ন আলী। আপনার নাম? আমার নাম ফারিয়া। আপনি কোথায় যাচ্ছেন? গাজীপুরে। আপনি গাজীপুরে যাচ্ছেন? আমিও তো ওখানেই যাচ্ছি। ও, আরও অনেক টুকটাক কথা বললাম দুজনে। ভোর 5টার দিকে গাড়ি নিজের গন্তব্যে পৌঁছালো। সবাই নেমে গেল। শেষে ফারিয়া আর আমি নামলাম। ফারিয়া আমাকে বলল, এখন কোথায় যাবেন আপনি? ঠিক নেই কোথায় যাব। ঠিক নেই মানে? হ্যাঁ, ঠিক নেই। আপাতত একটা বাসা ভাড়া নিতে হবে। আচ্ছা, আপনি কি আমাকে একটা বাসা ভাড়া নিয়ে দিতে পারবেন? অবশ্যই। সামনে কিছু দূর গেলে আমার বাসা, সেখানে বাসা ভাড়া নিয়ে থাকতে পারেন। ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার দরকার নেই, চলুন যাওয়া যাক। আমি ও ফারিয়া হাঁটতেছি ফারিয়ার বাসার দিকে। বাসায় এসে ফারিয়া কলিং বেলে চাপ দিতেই তার মা ভিতর থেকে এসে গেট খুলতেই আমাদের দুজনকে দেখে চিৎকার করে কান্না শুরু করে দিল আর বাসা সবাইকে ডাকতে শুরু করলো। ফারিয়া ও আমি অবাক হয়ে গেলাম। ফারিয়া ওর মাকে বলল, কি হয়েছে মা, এরকম ভাবে চিল্লাচ্ছ কেন? ফারিয়া, তুই আমাদের না জানিয়ে এরকম কাজটা করতে পারলি? তুই আমাদের সম্মানের কথা একবারও ভাবলি না? কথাটা বলেই ফারহানা চৌধুরী আরও জোরে চিল্লিয়ে কান্না করতে লাগলো। ফারিয়া একটু বিরক্তিকর ভাব নিয়ে তার মাকে রাগান্বিত কণ্ঠে বলল, এসব কি বলছো মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাকে একটু খুলে বলো তো, কি হয়েছে? তুই আমাদের না জানিয়ে এই ছেলেটাকে বিয়ে করতে পারলি? আমাদেরও তো একটা মতামত আছে। ফারিয়া তার মায়ের মুখে এই কথাটা শুনে জোরে একটা হাঁপ ছেড়ে বলল, দেখো মা, তুমি যা ভাবছো তা সঠিক নয়। ইনি বাসা ভাড়া খুঁজছিল, তাই এনাকে এখানে নিয়ে এসেছি। আমাদের 4 তলার রুমের চাবিটা এনাকে দিয়ে দাও। ও, তুমি কি সত্যি বলছো? মা, সত্যি বলছি। এই বলে ফারিয়া আমাকে আমার রুম দেখিয়ে দিয়ে নিজের রুমে আসলো। আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। মনে মনে ভাবছি নতুনভাবে নিজের জীবনটা গড়তে হবে, সাথে পরিবারের লোকেদের মৃত্যুর প্রতিশোধ নিতে হবে। যে করেই হোক মৃত্যুর বদলায় মৃত্যু, খুব হিংস্র হতে হবে। আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে দেখি ফারিয়া আমার জন্য খাবার নিয়ে এসেছে। আমি ফারিয়াকে বললাম, আরে খাবার আনলেন কেন? আমি তো অলরেডি খাবার অর্ডার দিচ্ছিলাম। তার দরকার নেই, খাবার খেয়ে নেন।
আমি খাবার খাচ্ছি। ফারিয়া আমার দিকে এক নজরে চেয়ে আছে। আমি খাওয়া দাওয়া শেষ করে ফারিয়াকে বললাম, ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। ধন্যবাদ দেওয়ার দরকার নেই। আচ্ছা, আপনি এখন কি কাজ করবেন ভেবেছেন? ফারিয়ার প্রশ্নের কি উত্তর দিব কিছুই বুঝতে পারছি না। কিছু তো একটা বলতেই হবে, তাই আমি বললাম, এখনও কিছু ভাবা হয়নি, তবে খুব শীঘ্রই একটা না একটা কাজ পেয়ে যাব। ও, এখন যাই, কিছু লাগলে আমাকে বলিয়েন। এই বলে ফারিয়া চলে গেল। আমি কাপড় চেঞ্জ ও গোছগাছ করার জন্য আমার ব্যাগের ভিতর থেকে জিনিসপত্রগুলো বের করতেই অবাক হয়ে গেলাম, কারণ আমার ব্যাগ থেকে 15টা 1000 টাকার বান্ডেল ও একটা ছোট চিঠি বেরিয়ে এলো। আমি চিঠিটা হাতে নিয়ে পড়তে লাগলাম। সেখানে লেখা আছে, নয়ন, প্রতিশোধের নেশে আসক্ত হও মা বাবা ও নাইমের মৃত্যু বদলা নেওয়ার জন্য। আমি একজন পুলিশ হয়েও পারলাম না ওদের বাঁচাতে, ক্ষমা করে দিস। আমি কখনো মারা যাইনি, মারা যাওয়ার অভিনয় করেছি। যে মেয়েটা মারা গেছে সে হলো আমার অফিসের একজন কর্মচারী। প্রিন্স আমাদের পরিবারের লোকদের মারছে, সে খুব ভয়ঙ্কর লোক। বাবার কোম্পানিটা নিজের নামে করার জন্য ওদের মেরে ফেলেছে। প্রিন্সের মুখটা আমি দেখতে পাইনি, তবে তার হাতে একটা বড় ক্ষত চিহ্ন আছে। আমাদের দুজনকেও মেরে ফেলবে সে। তুই যত দ্রুত পারিস পালিয়ে যা। তোর ব্যাগে 15 লক্ষ টাকা আছে, সেই টাকা দিয়ে গড়ে তোর প্রতিশোধের নেশার মহা ঔষধ। মৃত্যুর বদলা মৃত্যু। তুই হয়ে ওঠ হিংস্র জগতের ভয়ঙ্কর মাফিয়া। এটি তোর বোন। আমি চিঠিটা পড়ে কান্নায় ভেঙে পড়লাম। নিমিষেই আবার মুখে আনলাম পাগলাটে এক রহস্যময় হাসি। মনের মাঝে জাগালাম আত্মশক্তি নামের মনোবলটা। অবশ্যই ওই ব্যক্তিটাই একদিন সফল হবে, যার ভিতরে জাগ্রত আছে আত্মশক্তি। আমি পোশাক চেঞ্জ করে বেরিয়ে পড়লাম একটা ল্যাপটপ, সাথে খাওয়া দাওয়ার জন্য প্রয়োজনীয় আসবাবপত্র কিনতে। আমি সিঁড়ি বেয়ে উপরতলা থেকে নামছি, তখনই দ্বিতীয় তলায় থেকে ফারিয়ার কণ্ঠ ভেসে আসলো। কোথায় যাচ্ছেন আপনি? আমি দ্বিতীয় তলায় তাকিয়ে দেখি ফারিয়া রঙিন সেলোয়ার কামিজ পরে দাঁড়িয়ে আছে। এই তো বাজারের দিকে যাচ্ছি। আমিও যাচ্ছি, চলুন একসাথে যাওয়া যায়। ওকে। আমিও ফারিয়া বেরিয়ে পড়লাম বাজারের দিকে। আমরা দুজনে হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ 3 মিনিট হাঁটলেই বাজার। আমরা বাজারে পৌঁছালে আমি শোরুম থেকে 1,20,000 টাকা দিয়ে একটা নতুন ল্যাপটপ কিনলাম, সাথে আমার অনেক আগের ব্লক হওয়া একটা সিম রিপ্লেস করলাম ও প্রয়োজনীয় আসবাবপত্র নিলাম। ফারিয়া শুধু একটা মেকআপিং বক্স কিনলো। কেনাকাটা সেরে আমরা বাসায় চলে এলাম। রাত 10টা বাজতে চলেছে। আমি ছাদের উপর উঠে ল্যাপটপটা নিয়ে ছাদের এক কোণায় বসে আছি। এক হাত দিয়ে ল্যাপটপ টিপছি, অন্য হাত দিয়ে সিগারেট মুখে ভরছি আর ধোঁয়াগুলো উন্মুক্ত আকাশে ছড়াচ্ছি। সিগারেট খাওয়া শেষ হলে আমার ফোনটা বের করে নতুন রিপ্লেস করা সিমটা ভরে কাকে যেন ফোন করলাম। রিসিভ করতেই ওই দিক থেকে বলল, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। হঠাৎ করে ফোন দিলেন, কিছু বলবেন? আমি তোদের মতো কাজ করতে চাই। সত্যি বলছেন ভাই, আপনি আমাদের গ্যাংয়ের আসবেন? না আপন, আমি কারো গ্যাংয়ের হয়ে কাজ করতে চাই না। আমি নিজেই একটা গ্যাং তৈরি করে কাজ চালাবো। কিন্তু ভাই, প্রথম লোক চালাতে তো অনেক টাকার প্রয়োজন। এত টাকা আপনি কই পাবেন? আপন, তুমি মাসে কত টাকা পাও? প্রায় 60,000। সাথে রাস্তায় যদি কোনো মানুষকে... থামো, আর বলতে হবে না। আমি তোমাকে মাসে 1.5 লাখ টাকা দেব যদি তুমি আমার হয়ে কাজ করো। কি বলেন ভাই? আমি কি মিথ্যা বলি? না ভাই, আমি সে কথা বলিনি। আপনার উপর আমার পুরো বিশ্বাস আছে। ওকে, তাহলে আজকেই ঢাকা গাজীপুর চলে আসো। কাল থেকে আমি অপারেশন শুরু করে দিব। ওকে ভাই, আরো লোক লাগলে আমায় বললেন। না, আমি অযথা কোনো লোককে বিশ্বাস করি না। তোমাকে বিশ্বাস করি বলে আমার সাথে কাজ করার অফার দিয়েছি। ঠিক আছে ভাই, এখন রাখি। ওকে। এই বলে আমি ফোনটা কেটে দিয়ে ল্যাপটপের দিকে মনোযোগ দিলাম। আমি ডার্ক ওয়েবে ঢুকে ডেভিল নামে একটা সাইট খুললাম এবং অনেক সিকিউরিটি অ্যালার্ট দিয়ে সেখানে নিজের একটা আর্টিকেল পোস্ট করলাম। এখন থেকে অন্ধকার জগতে পা বাড়ালো ডেভিল। হয়তো নিজেই ধ্বংস হবে, নয়তো শত্রুদের ধ্বংস করবে। আমি ল্যাপটপটা অফ করে পকেট থেকে একটা সিগারেট বের করে টানতে লাগলাম। প্রতিটা সিগারেটের টানে মনে করতে থাকি পরিবারের মানুষগুলো ও প্রিয় মানুষটার সাথে জড়ানো আবেগময় স্মৃতিগুলোর কথা, যা ছিঁড়ে খাচ্ছে আমাকে। আমি বেশিক্ষণ ছাদে না থেকে নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম।
কেন জানি কিছুতেই ঘুম আসছে না আমার। শুধুই প্রিয় মানুষগুলোর চেহারা ভাসতে থাকে হৃদয় নামক হায়নাটাতে। শেষ প্রহরে ঘুমিয়ে পড়লাম আমি। নতুন এক ভয়ঙ্কর প্লেয়ারের আগমন ঘটেছে বাংলাদেশে। বিশিষ্ট ব্যবসায়ী কবির হাসান সহ তার 2 কর্মচারীকে আনুমানিক রাত 11টায় গাজীপুর টার্মিনাল স্কুল অ্যান্ড কলেজে নিকৃষ্ট ও ভয়াবহভাবে হত্যা করা হয়েছে। মৃতদের পাশে একটা চিঠি পাওয়া গেছে, তাতে লেখা রয়েছে, মাস্তানি, সন্ত্রাসী, ঠক, বাটপার ও অসাধু ব্যবসায়ীদের উচিত শিক্ষা দিতে এসেছে আমি, ডেভিল দ্য মাফিয়া কিং। তার চেয়ে বড় কথা, প্রিন্সের জম আমি, ডেভিল। কে হতে পারে এই ভয়ঙ্কর কিলার যে ডেভিল ছদ্মনাম ব্যবহার করে খুন করিতেছে? তাকে খুঁজে বের করার পদক্ষেপ গ্রহণ করেছে পুলিশ। আমি ঘুম থেকে উঠে ল্যাপটপের খবরের চ্যানেল ওপেন করতেই উপরিক্ত নিউজটা শুনতে পেলাম। নিউজটা শোনার পর আমি উচ্চস্বরেই একটা হাসি দিয়ে উঠি। নিজের মাথার চুল নিজেই ছিঁড়তে থাকি আর বলি, কাউকে বাঁচতে দেব না আমি। প্রিন্সের সকল লোকদের মেরে ফেলবো। যতদিন না প্রিন্সকে মারবো ততদিন আমার রক্তের খাউজানি কমবে না। আমি এসব বলছি, তখনই আমার দরজায় কেউ কড়া দিল। আমি চমকে উঠলাম। কে এত সকাল সকাল আমার দরজায় কড়া দিবে? কে হতে পারে? আমি আস্তে আস্তে দরজার কাছে গিয়ে দরজাটা খুলতেই দেখতে পেলাম ফারিয়া দাঁড়িয়ে আছে। আমি ফারিয়াকে বললাম, আপনি এত সকালে? কেন আসতে পারি না? তা বলতে চাইনি, ভিতরে আসুন। ফারিয়া ও আমি রুমের ভিতরে গেলাম। ফারিয়া রুমের চারপাশে এক নজর দেখে বলল, বাহ, ঘরটা তো বেশ ভালো করেই সাজিয়েছেন। হই আর কি। আজ 3 দিন ধরে আপনি মনে হয় রুম থেকে বাইরে বের হন নাই, তাই না? বাইরে গিয়ে কি করব? বাইরে তো কোনো দরকার নাই। ও, চলুন আজকে একটু ঘুরতে বাহির হই। কোথায় কোথায় ঘুরবেন? অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, সেখানে গিয়ে ঘুরে প্রকৃতি দেখবেন, বুঝছেন? আপনি যাবেন কি না বলেন? যাব। কখন বের হবেন? এই তো 10টায় বের হব। ওকে। মনে থাকে যেন। এই বলে ফারিয়া চলে গেল। আমি নিজের রুমে রান্না করার গ্যাসের চুলা নিয়ে এসেছি। আমি মোটামুটি রান্না পারি। আমি রান্না করে খাওয়া দাওয়া, পোশাক চেঞ্জ করে 10টার দিকে বাইরে বের হলাম। সিঁড়ি বেয়ে নিচে নামছি, তখনই ফারিয়ার কণ্ঠ ভেসে আসলো, আপনার বের হতে এতক্ষণ লাগে? মেয়েদের মতো মেকআপ করেন নাকি? আমি সামনে তাকাতেই হা হয়ে যাই। ফারিয়া নীল শাড়ি, ম্যাচিং ব্লাউজ, হাতে লাল চুড়ি ও ঠোঁটে হালকা লিপস্টিক দিয়েছে। তাকে দেখতে একদম অসম্ভব সুন্দর লাগছে। মনে হচ্ছে যেন আকাশ থেকে নীলপরি নেমে এসেছে। ফারিয়া আমার দিকে তাকাতেই দেখে আমি তার দিকে তাকিয়ে আছি। ফারিয়া কিছুটা লজ্জা পেয়ে বলল, কি দেখছেন এমন করে? ফারিয়ার কথায় আমার ঘোর কাটলো। আমি আমতা আমতা করে বললাম, কই কিছু না তো, চলুন যাওয়া যাক। আমরা আজকে বাইকে করে ঘুরবো। বাইকে করে ঘুরবেন মানে? কেন, আপনি কি বাইক চালাতে পারেন না নাকি? তা বলিনি। আসলে বাইক কোথায় পাবেন? আরে, আমার ভাইয়ার বাইক আছে। ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, তো তাই ওখানের ম্যাশে থাকে। ভাইয়ার বাইকটা নিয়ে ঘুরবো। ও, বাইরে বাইকটা রাখা আছে, চলুন। আমি বাইক চালাতে থাকি আর ফারিয়া আঙ্গুল দিয়ে রাস্তা দেখিয়ে দিচ্ছে আর বলতে থাকে, এইটা জায়গা, ওইটা জায়গা, ওইটা ওই জায়গা, ওটা ভালো না, এরকম অনেক কথা। আর আমি তো কানে হেডফোন লাগিয়ে ফুল সাউন্ড দিয়ে গান শুনছি। আমরা একটা পার্কের দিকে যাচ্ছিলাম। হঠাৎ করে ফারিয়া আমাকে বলল, এখানে একটু বাইকটা দাঁড় করান। আমি ফারিয়ার কথার কোনো জবাব দিচ্ছি না বা বাইকটাও দাঁড় করাচ্ছি না। ফারিয়া অনেক কয়েকবার জোরে চিল্লিয়ে বলল, তবুও কাজ হলো না। কেননা আমি তো কানে হেডফোন লাগিয়ে ফুল সাউন্ডে গান শুনছি। আমি ফারিয়ার কথার জবাব না দেওয়ায় ফারিয়া এবার আমার পিঠে একটা ঝাঁকিয়ে বলল, এই যে মিস্টার, কিছু কি শুনতে পাচ্ছেন না? গাড়িতে একটু দাঁড় করান। হঠাৎ করেই আমার পিঠে ফারিয়া ঝাঁকি দেওয়ায় আমি কান থেকে হেডফোনটা খুলে বললাম, কিছু কি বলবেন? আমি হেডফোন কান থেকে সরাতেই ফারিয়ার চোখ হেডফোনের দিকে গেল। সে বলতে লাগলো, আমি যে এতক্ষণ ধরে আপনাকে ডাকলাম, তা কি আপনি শুনতে পাননি? না, আসলে আমি তো কানে হেডফোন লাগিয়ে গান শুনছিলাম। আমার এই কথাটা শুনে ফারিয়া চরম রেগে গেল আর আস্তে আস্তে বলল, তাহলে কি আমার এতগুলো প্যাচাল পাড়া ফাও চলে গেল? খুব বেশ বাদর একটা, ধুর। আমাকে কি কিছু বললেন? না, কিছু তো বলিনি।
চলেন বাসায় যাব। আরে আমরা তো ঘুরলামই না, এখনই বাসায় যাবেন? এক্ষুনি যেতে হবে। আব্বু ফোন করে যেতে বলল। ও, তোমার আব্বু যেহেতু বলেছে তাহলে তো যেতেই হবে। এই বলে আমি বাইকটা ঘুরিয়ে বাসার দিকে রওনা দিলাম। হঠাৎ করে আমার সামনে দূর থেকে মিছিলের আত্মধ্বনি আমাদের দুজনের কানে ভেসে আসলো। তা শুনে ফারিয়া আমাকে বলল, ওদিকের মনে হয় কোনো একটা প্রবলেম হয়েছে, চলেন ডান দিকে রাস্তা দিয়ে যাই, একটু দূর হলেও নিরাপদে যেতে পারবো। না, আমরা সামনের দিকে যাব। এটা বলে আমি সামনের দিকে যেতে লাগলাম। ফারিয়া অনেকবার আমাকে ওই দিকে যেতে মানা করলো, কিন্তু আমি কিছুই শুনলাম না। কিছু দূর এগিয়ে যাওয়ার পর আমরা দেখতে পেলাম কালকে রাতে যে ব্যবসায়ীদের খুন করা হয়েছে তার কঠিনতম শাস্তি চেয়ে বিরাট আন্দোলন হচ্ছে। আর যে গাড়িগুলো সামনে এগোচ্ছে ওই গাড়িগুলো ভাঙচুর করা হচ্ছে। ফারিয়া আমাকে বলল, আপনাকে বলেছিলাম না ডান দিকে রাস্তা দিয়ে যাই, আপনি তো শুনলেন না। এখন মনে হয় মাইর খেতে হবে। বাঁচাতে চাইলে বাইকটা ঘুরিয়ে অন্য রাস্তা দিয়ে চলেন। আমি ফারিয়ার কথায় কর্ণপাত না করে সামনের দিকে দেখতে থাকি। সামনে 3 জন লোককে আমি এক নজরে তীক্ষ্ণভাবে দেখছি। আমি ওই 3 জনকে খুব ভালো করে চিনি। তারা হলো আমার উচ্চ মাধ্যমিকের ফ্রেন্ড মামুন, মোকসেদ ও মাসুম। আমি এগিয়ে গিয়ে ওই 3 জনের সামনে দাঁড়িয়ে মাথাটা নিচু করে আছে। মামুন ও মোকসেদ অন্যদিকে মনোযোগী, আর মাসুম অবাক হয়ে গেল। সে ভাবছে, কে এই ছেলে যে আমাদের সামনে এসেছে? অন্য কেউ হলে তো পিছনে ঘুরে পালিয়ে যেত। মাসুম বলতে লাগলো, এই কে রে তুই? জানিস না হরতাল চলতেছে, আর তুই বাইকে মেয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছিস? তার উপর তুই আবার আমাদের দেখে পিছনে ঘুরে না পালিয়ে আমাদের কাছে মরতে এসেছিস? আমি মাসুমের কথাগুলো শুনে একটা মুচকি হেসে মাথাটা নিচু থেকে উপরে ওঠাতেই মাসুম অবাক হয়ে গেল আর বলতে লাগলো, আরে নয়ন, তুই এখানে কি করিস? আরে তুই তো কিছুক্ষণ আগে বললি যে মেয়ে নিয়ে ঘুরতে এসেছি নাকি আমি? এই তো মেয়ে নিয়ে ঘুরতে বের হয়েছি। আরে সরি, আমি অন্য কেউ ভাবছিলাম। দাঁড়া, মকসেদ ও মামুনকে ডাকি। না, ওদের রাখতে হবে না, তোরা তো দেখছি নেতা হয়ে গেছিস। আসলে আমরা প্রিন্সের হয়ে কাজ করি, প্রিন্সের আদেশে এই মিছিলের আয়োজন। মাসুমের মুখে এই কথাটা শুনতেই আমার চরম রাগ উঠে গেল। আমি রাগটাকে একটু নিজের বশে এনে বললাম, ও ভালো, এখন আমি চলে যাব, তোরা রাস্তা ফাঁকা করতে বল। মাসুম ওর লোকদের রাস্তা ফাঁকা করতে বললে সবাই রাস্তা ফাঁকা করতেই আমি বাতাসের গতিতে বাইক চালাতে লাগলাম। আর মাসুম আমাকে চিল্লিয়ে বলছে, নয়ন, তোর নাম্বার দিয়ে যা, আর মকসেদ ও মামুনের সাথে দেখা কর। আমি ওর কথা শুনতে পেলেও বাইকটা আর দাঁড় করালাম না। আমি নিজেই নিজের মতো করেই আমার গন্তব্যের দিকে যেতে লাগলাম। মকসেদ ও মামুন মাসুমকে বলল, ওই ছেলেটা কে রে যে তাকে ছেড়ে দিলি আবার আমাদের সাথে দেখা করে যেতে বললি? আরও হলো নয়ন। নয়ন? কোন নয়ন? তাই আমাদের মাধ্যমিকের প্রিয় বন্ধু নয়ন, আমরা তাকে গম্ভীর বলে ডাকতাম। ওহ, চিনতে পেরেছি। তবে ও আমাদের সাথে কথা না বলে চলে গেল কেন? তুই ওকে কিছু বলেছিস নাকি? আরে তেমন কিছুই বলেনি। আসলে প্রথমে ওকে চিনতে পারিনি, তাছাড়া প্রথমে ওকে কিভাবে চিনবো? ও তো মাথাটা নিচু করেছিল। তাই ওকে শুধু বলেছি, হরতাল দিন মেয়ে নিয়ে ঘুরতে এসেছিস। আরে শালা, তুই তো এই কথা বললে মহা ভুল করেছিস। জানিস না স্কুলে আমরা ওকে নিয়ে এসব কথা বললে সে সহ্য করতো না। আরে সরি দোষ, ওকে ঠিকই খুঁজে বের করবো, দেখে নিস। এখন মিছিল বন্ধ করে চল বাসায় যাই। মামুন, মাসুম, মোকসেদ ওরা নিজেদের বাসায় চলে গেল। অন্যদিকে আমি ও ফারিয়াও বাসায় পৌঁছে গিয়ে নিজের রুমে গেছি। ফারিয়া রাস্তায় আমাকে মাসুমদের কথা জিজ্ঞাসা করলে আমি তাকে বলেছি ওরা আমার বন্ধু হয়। ছাদের এক কোণে বসে আমি নিত্যদিনের মতো এক হাত দিয়ে ল্যাপটপে কি যেন করছি আর অন্য হাত দিয়ে সিগারেট টানছি। তখনই কেউ একজন বলতে লাগলো, কেমন আছেন ভাই? আমি কথাটা শোনা মাত্রই মাথা উঠিয়ে দেখলাম অন্ধকারে কে যেন দাঁড়িয়ে আছে। তাকে ঠিক চেনা যাচ্ছে না ঠিকই, কিন্তু কণ্ঠটা বেশ চেনাই লাগছে। আমি অন্ধকারে আগন্তুকটাকে বললাম, কে তুমি? আরে ভাই, আমাকে চিনতে পারতেছেন না? আমি আপন। হো, তুমি তো এখানে কিভাবে আসলে? কেউ যদি দেখে ফেলে তবে সমস্যা হতে পারে। আমি আপনের সাথে কথা বলছি আর ছাদের নিচের দিকে বারবার তাকাচ্ছি। আপন বলল, আরে ভাই, আপনি নিশ্চিন্তে থাকুন, কিছুই হবে। আপনাকে একটা গোপন খবর দিতে এসেছি। গোপন খবর? কি গোপন খবর? আমি অনেক পরিচালনা করে জানতে পেরেছি যে
জঙ্গং আর প্রিন্সের মধ্যে নাকি শত্রুতা আছে? থাকতেই পারে, তবে তুমি কি বলতে চাও আমি জংজংয়ের গ্যাংয়ের হয়ে কাজ করব? না ভাই, আমি বলতে যাচ্ছি আমরা প্রিন্স মানুষ মারার টাইটেল জংকং এর লোকেদের মারব, তবে দেখবেন জংকং আর প্রিন্সের মধ্যে একটা তুমুল যুদ্ধ হবে, আর আমরা এই সুযোগে প্রিন্সের উপর হামলা করব। হ্যাঁ আপন, যথার্থই বলেছিস, তবে একটু সাবধানে প্ল্যান করতে ও এগোতে হবে। ভাই, ওকে, কালকে পাশের পার্কে দেখা হবে। আমি এখন চাই। এটা বলে আপন চলে গেল। আমি ল্যাপটপটা বন্ধ করে নিজের রুমে রেখে ব্ল্যাক প্যান্ট ও কোট পরে হাতে একটা পিস্তল নিয়ে এক অজানা জায়গায় বেরিয়ে গেলাম। আমি রাস্তা দিয়ে একা একা হাঁটছি। কিছু দূর যেতেই আমি লক্ষ্য করলাম কে যেন আমার পিছনে পিছনে এগিয়ে আসছে। আমি ছাদের উপর থেকে বুঝতে পারি কেউ হয়তো আমাকে ফলো করছে, তাই আমি একা একা রাস্তায় বের হয়ে আসি। আমি রাস্তার ডানে থাকা একটা গাছের তক্তায় বসে পড়ি আর অজানা আগন্তুকটাকে ধরার জন্য তার দিকে তীক্ষ্ণ নজরদারি করে, কিন্তু আমি ব্যর্থ হই, কারণ তখন একটা গাড়ি এসে আগন্তুকটাকে উঠিয়ে নিয়ে যায়। আমি আর বাইরে না থেকে বাসায় গিয়ে নিজের রুমে ঘুমিয়ে পড়ি। মধ্যরাত, আনুমানিক 2টা বাজে। হঠাৎ করে কিছু একটা ভেঙে যাওয়ার শব্দে আমার ঘুমটা ভেঙে যায়। আমি লাফিয়ে বিছানা থেকে উঠে বাল্বটা জ্বালাতে সুইচে চাপ দেই, কিন্তু বাল্ব আর জ্বলে না। হয়তো কারেন্ট নেই। যদি কারেন্ট না থাকে তবে ফ্যান কেন চলছে? আমি এসব ভেবে তখনই ফোনের ফ্ল্যাশটা অন করতেই দেখতে পাই বাল্বটা ভেঙে মাটিতে পড়ে আছে। আমি বুঝতে পেরে যাই আমার ঘরে হয়তো কেউ এসেছিল, কিন্তু কেউ যদি আসে তবে সে বাল্বটা কেন ভেঙেছে? তাছাড়া দরজা তো ভিতর থেকে লক করা, তবে অন্য কেউ কিভাবে রুমে প্রবেশ করবে? এসব ভেবে আমি বিছানা থেকে নেমে ভালোভাবে আমার রুমটা চেক করতে লাগলাম, কিন্তু আমি কোনো কিছুই দেখতে পেলাম না। গভীর চিন্তায় আমি মগ্ন হয়ে গেলাম। জানালা দিয়ে কি কেউ বাল্বটা ঢিল মেরেছে নাকি? এই ভেবে আমি জানালার কাছে গিয়েও দেখলাম জানালাটা তো ভিতর থেকেই লক করা আছে। আমি আর বেশি কিছু না ভেবে আল্লাহ ভরসায় ঘুমিয়ে পড়লাম। ভোরের পাখিদের মিষ্টি কোলাহল কানে পড়ে, আর সূর্যের বৃশ্চিকময় হালকা রোদ জানালা ভেদ করে আমার মুখে এসে পড়তেই আমার ঘুমটা ভেঙে গেল। আমি ঘুম থেকে উঠে জানালার দিকে তাকাতেই অবাক, কারণ রাতে যখন আমি জানালার পাশে গিয়েছিলাম তখন তো জানালা বন্ধ ছিল, আর এখন কেন খোলা? নিশ্চয়ই কিছু একটা রহস্য আছে যা আমাকে তীক্ষ্ণভাবে ভাবাচ্ছে। আমি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বেশ স্টাইলিশ হয়ে একটা জায়গার দিকে রওনা দিলাম। সিঁড়ি বেয়ে আমি নামছি, তখনই ফারিয়া বলে উঠল, এত সকাল সকাল কোথায় যাচ্ছেন মিস্টার নয়ন? আসলে আজকে অফিসে যেতে হবে তো। ও, খাওয়া দাওয়া করেছেন? হ্যাঁ, করে নিয়েছি। এই বলে আমি বাইরে বের হয়ে একটা রিক্সা ভাড়া নিলাম আর আপনকে ফোন লাগালাম। রিং হচ্ছে। আপন ফোনটা রিসিভ করতেই বলতে লাগলো, ভাই কিছু বলবে? তাড়াতাড়ি পার্কের দিকে আসো। ওকে ভাই। এই বলে আমি ফোনটা কেটে দিয়ে রিক্সা নিয়ে পার্কের দিকে যাচ্ছি। তখনই কোথা থেকে যেন একটা মেয়ে এসে রিক্সাওয়ালাকে থামিয়ে রিক্সায় চড়ে বসলো। আমি মেয়েটাকে উদ্দেশ্য করে বললাম, আরে আপনি এখানে বসলেন কেন? নামেন। মেয়েটা আমার প্রশ্ন শুনে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আমার গাল দুটো টানতে টানতে বলল, ওয়াও, তুমি তো বেশ হ্যান্ডসাম। তোমাকে আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে। আরে গায়ে হাত দিচ্ছেন কেন? নামেন, রিক্সা থেকে নামেন। এই মামা, এনাকে নামতে বলেন, না হলে কিন্তু আমি এখানেই নেমে যাব। রিক্সাওয়ালা কিছু বলার আগেই তাকে থামিয়ে দিয়ে মেয়েটা বলল, নামানামি পরে হবে। মামা আপনি চলেন। ওই মিস্টার, নাম কি আপনার? নাম জেনে কি করবেন? প্রেম করবো জান। পাবনা মেন্টাল হাসপাতাল থেকে পালিয়ে আসছেন নাকি? জান, তুমি বললে সব কিছুতেই রাজি। আমি মেয়েটার কথার কোনো জবাব না দিয়ে অন্যদিকে মুখ ঘুরে বসে আছে। মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে কয়েকজন গুন্ডা টাইপের লোক এসে রিক্সা থামালো। মেয়েটা ওই ছেলেদের দেখে ভয়ে চুপসে যায়। আমি ছেলেগুলোর উদ্দেশ্যে বললাম, আরে ভাই, আপনারা কারা? রিক্সা থামালেন কেন? ছেলেগুলো আমার কথার কোনো রেসপন্স না দিয়ে ওখান থেকে একটা ছেলে এসে আমার শার্টের কলার ধরে রিক্সা থেকে নামিয়ে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় মারল। আমি বেশ অবাক হয়ে বললাম, আরে ভাই, আপনারা কারা আর আমাকে মারছেন কেন? আমার অপরাধ কি? তোর সবচেয়ে বড় অপরাধ আমার বোনের সাথে প্রেম করা। প্রেম? আরে ভাই, আপনি ভুল মানুষকে ধরেছেন। যান, সঠিক মানুষকে খুঁজুন।
আর কে আপনার বোন? আরে তুই তো বেশ অভিনয় বাজি রে। আমার বোনের সাথে একই রিকশায় বসে প্রেমের আলাপ করছিস, এখন বলছিস তাকে চিনিস না? মানে? মানে হলো ও আমার বোন। আমি অবাক হয়ে গেলাম, কারণ রিকশায় বসা মেয়েটার ভাই হলো ছেলেটা। আমি মেয়েটার দিকে তাকাতেই সে একটা শুকনো মুচকি হাসি দিল। আমি কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে আমার সাথে। আমি ছেলেটাকে বললাম, আরে ভাই, আমি তো এই মেয়েটাকে চিনি না। রিকশায় আসার সময় হুট করে এসে মাঝ রাস্তায় রিকশায় উঠে বসলো। আমার কথা শুনে মেয়েটা আমার দিকে অবাক চাহনিতে তাকিয়ে বলল, এই, তুমি মিথ্যে বলতেছো কেন? ভাইয়াকে সত্যি কথা বলো, তুমি আমায় ভালোবাসো। আরে আমি তো আপনাকে চিনি না। চিনো না মানে? আমার ও মেয়েটার কথাগুলো শুনে তার ভাই বলে উঠল, রিয়া তোরা থাম, আমি সব বুঝে গেছি। তোর প্রেমিককে পরীক্ষা করতে আসলাম আমি। কি একটা ভীতু টাইপের ছেলের সাথে প্রেম করিস তুই। যাই হোক রিয়া, ওর বাসার ঠিকানাটা নিয়ে নিস, আমি আসি। এটা বলে ছেলেগুলো চলে গেল। মেয়েটা মানে রিয়া আমার দিকে তাকিয়ে বলল, কি জানো, প্রেম করবে আমার সাথে? আমি রাগে ফুসফুস করতে করতে চলে যেতে লাগলাম। রিয়া পিছন থেকে ছেলেদের মতো শীষ বাজাচ্ছে। আমি পার্কে এসে দেখি আপন দাঁড়িয়ে আছে। আমাকে রাগান্বিত অবস্থায় দেখে আপন বলল, কি হয়েছে ভাই, রেগে আছেন কেন? কিছু না। আচ্ছা, প্রিন্স কোথায় থাকে? প্রিন্স থাকে কোথায় তা তো জানি না, কিন্তু তার লোকের সমাগম সারা দেশে আছে। কিন্তু ভাই, কিন্তু কি? প্রিন্সের মেয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। ও, আমাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানোর ব্যবস্থা করো। ওকে ভাই। আমি ও আপন টুকটাক আরো বেশ কিছুক্ষণ কথা বলছি, তখনই পিছন থেকে কেউ একজন বলে উঠল, আরে নয়ন না? আমি পিছনে ঘুরতে অবাক, কারণ পিছনে আমার 6 বছর আগের ক্রাশ ও ক্লাস ফ্রেন্ড নুপুর দাঁড়িয়ে আছে। আরে নুপুর, তুমি কেমন আছো? ভালো আছি, তোমার খবর কি? কোনো মতো দিনকাল যাচ্ছে। ও, বোনা কেমন আছে? বন্যার কথা মনে হতেই আমার মনটা খারাপ হয়ে গেল। বন্যার তো বিয়ে হয়ে গেছে। তাহলে তোমাদের বিয়ে হয়েছে? আমাকে ইনভাইট করনি কিন্তু। বিয়েটা আমার সাথে নয়, অন্য কোনো মানুষের সাথে হয়েছে। বোনা কি রাজি হয়েছিল নাকি জোর করে তার বিয়ে দিয়েছে? রাজি না থাকলে কি বন্যা বিয়ে করতো? ওসব বাদ দাও। তোমার কি খবর? নাজমুল কোথায়? ওই একটু বাইরে গেছে। ভালো থেকো। এর মুখীন হতে হয়। প্রতিটা পরীক্ষা যে সহজ হবে তা কিন্তু নয়। কিছু কিছু পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে হাজারো বিপদ বাধাকে পেরে যেতে হবে। তবে এখানেই রয়েছে মূল তত্ত্ব, যেমন চিন্তা বা টেনশন। চিন্তা বা টেনশনের শুরু হয় বিপদ বাধাকে ঘিরে। কথাটা বলে আমি আবারও আকাশের দিকে তাকিয়ে রক্ত ছিটে ফোটার আকৃতি দেখতে থাকি। ফারিয়া কি যেন ভেবে আমাকে বলল, তাহলে কি আপনার কোনো বিপদ বাধা আছে? তার জন্য কি আপনি চিন্তিত? আমি ফারিয়ার কথাটা শুনে তার দিকে মাথাটা ঘুরে তাকিয়ে কিছুক্ষণ চুপ থেকে বললাম, শুধু আমারও না, হয়তো আপনারও মাথায় হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছে। আপনি কি করবেন বা করবেন না। বুঝলাম। বিয়ে করেননি এখনো? বিয়ে হাসালেন। এখানে হাসার কি আছে? না, কিছু না। এই বলে আমি নিজের রুমে এসে দরজা লাগিয়ে দিয়ে পুরনো স্মৃতিগুলোকে মনে করে নিশ্চুপ কান্নায় ভেঙে পড়ি। রাত 1টা বাজতে চলেছে। অন্ধকারে কুটকুটে রুমটা থেকে 2জন লোকের অসহ্যকর আত্মচিৎকার ভেসে আসছে। হয়তো তাদের উপর কোনো শারীরিক অত্যাচার করা হচ্ছে। সাথে 4জন লোকের ফিসফিসিয়ে কিছু জিজ্ঞাসাবাদের কথা শোনা যাচ্ছে। হঠাৎ করেই সেই রুমের দরজা খোলার আওয়াজ ভেসে আসলো রুমের মধ্যকার লোকেদের কানে। তারা অন্ধকারের মাঝে দেখতে পায় কালো প্যান্ট, কোট ও টুপি পরা কেউ একজন মুখে জ্বলন্ত সিগারেট নিয়ে তাদের দিকে এগিয়ে আসছে। আমি ধীরে ধীরে ওদের খুব নিকটে আসতেই দেখি 2জন লোক চেয়ারের সাথে বাঁধা আছে, আর 4জন লোক তাদের পাশে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে চেয়ারে বাঁধা লোক দুটো বলে উঠল, আপনি কে ভাই? আমাদের কেন ধরে নিয়ে এসেছেন? প্লিজ আমাদের ছেড়ে দিন। আমি ওদের কথাগুলো শুনে দাঁড়িয়ে থাকা 4জন লোকের উদ্দেশ্য বললাম, কিরে, তোরা ওদেরকে কেন ধরে নিয়ে এসেছিস তা ওদের বলিসনি? 4জনের মধ্যে একজন লোক বলে উঠল, হ্যাঁ ভাই, বলেছি, কিন্তু ওরা সে বিষয়ে কিছুই বলছে না। তারা নাকি কিছুই জানে না। ওরা যদি নাই জানে
তাহলে ওদের এখানে কেন রেখেছিস? উপরে পাঠিয়ে দে। আমার মুখে এরূপ কথা শুনতেই লোক দুটা ভয়ে চুপসে যায়। আর একটা লোক কাঁপা কাঁপা কণ্ঠে বলতে থাকে, ভাই, আমরা সত্যি বলছি, আমরা কিছুই জানি না। লোকটার কথাগুলো শেষ হতে না হতেই দুইটা গুলি এসে তার বুক ভেদ করে দেয়ালে ধাক্কা খায়। তা দেখে আরেকজন লোক কান্না করতে করতে বলে, প্লিজ ভাই, আমাকে মারবে না, আমি সব বলতেছি। হ্যাঁ, তাহলে বল, প্রিন্সের গোপন আস্তানা কোথায়? ভাই, আমি সত্যি বলছি, প্রিন্সের গোপন আস্তানা কোথায় তা আমি জানি না, তবে সে প্রতি সপ্তাহে একবার তার মেয়ের সাথে দেখা করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসে। ও, তার কোনো পিকচার আছে তোমার কাছে? আমি এখনো পর্যন্ত তাকেই দেখিনি। যদি নাই দেখিস তবে তোকে বেঁচে রেখে লাভ কি, একটু লসই হবে। এটা বলে আমি লোকটাকে গুলি করে মেরে ফেললাম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গেট দিয়ে একটা কালো রঙের বাইক প্রবেশ করলো। বাইকে বসে আছে একটা ছেলে, পরনে কালো স্টাইলিশ প্যান্ট ও গায়ে রঙিন পাঞ্জাবি, পিঠে একটা ব্যাগ। ছেলেটা বাইকটা নির্দিষ্ট স্থানে পার্ক করে নিজ ক্লাসের দিকে যেতে লাগলো। হঠাৎ করেই পিছন থেকে কে যেন জান বলে ডাক দিল। কণ্ঠটা আমার খুব চেনা মনে হলো, তাই আমি পিছনে ঘুরতেই অবাক, কারণ পিছনে দাঁড়িয়ে আছে রিয়া। আর হ্যাঁ, ছেলেটা হচ্ছে আমি রিয়াকে উদ্দেশ্য করে বললাম, আপনি কিন্তু লিমিট ক্রস করছেন। আচ্ছা, আমাকে কি আপনার পছন্দ নয়? আপনি অনেক সুন্দর, আপনি জীবনে ভালো কাউকে পাশে পাবেন। ভালো কাউকে চাই না আমি শুধু তোমাকেই চাই, খুব ভালোবাসি তোমায়। রিয়ার কথায় আমি রেগে মেগে একাকার। আমার মনে চাচ্ছে একটা থাপ্পড় দিয়ে রিয়ার সব দাঁত ভেঙে দেই। আমি নিজের রাগটাকে কন্ট্রোল করে রিয়ার দিকে অদ্ভুতভাবে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললাম, আমার পক্ষে কাউকে আমার জীবনে জড়ানো সম্ভব নয়। তাছাড়া আপনি আমার কি দেখে আমাকে ভালোবাসেন? প্রথম যেদিন আপনি ফারিয়া আপুর বাসার ছাদে দেখি, সেদিন থেকে আপনাকে আমার ভালো লাগতে শুরু হয়। আর এই ভালো লাগা থেকেই ভালোবাসার উৎপত্তি। আর সেদিন রিক্সায় আমি কিন্তু আমার ভাইয়াকে তোমার দেখানোর জন্যই উঠেছিলাম। আপনি আমাকে চেনেন না, জানেন না, আমাকে দেখেই ভালোবেসে ফেললেন। আসলে এটা আপনার ভালোবাসা নয়, ভালো লাগা। আর ভালো লাগা বেশি দিন থাকে না, কিছুদিন পর এমনি ঠিক হয়ে যাবে। এটা বলে আমি নিজের ক্লাসের দিকে যেতে থাকি, আর আমার পিছনে পিছনে রিয়াও আসতে থাকে। আমি ক্লাসে প্রবেশ করি। রিয়া আমাকে ক্লাসে প্রবেশ করা দেখে কিছুটা অবাক হয়ে বলে, তুমি কি এই ডিপার্টমেন্টেই পড়ো? হ্যাঁ, তবে তুমি নয়, আপনি বলুন। আমিও এই ডিপার্টমেন্টেই পড়ি, সো আমরা ফ্রেন্ড, তাই তুমি করেই বলতে পারি। ব্রেকিং নিউজ, আবারও 3টি রহস্যময় খুন। আলাদা আলাদা স্থানে লাশগুলো পাওয়া গেছে। 2টি ছিল একটি মেয়ের লাশ। ছেলে দুটির লাশ উত্তর জঙ্গলের ধারে পাওয়া যায়, আর মেয়েটার লাশ ময়লা আবর্জনা ড্রেনে। ছেলে দুটির পাশে সে আগের খুনের মতো ডেভিলের একটি চিঠি পাওয়া গেছে, যার দ্বারা বোঝা যায় এই খুনগুলো ডেভিলি করতেছে। আর মেয়েটার চিঠিতে লেখা আছে সর্বশেষ অপূর্ণতা। মেয়েটার চিঠির লেখা দ্বারা কি বোঝানো হয়েছে তা এখনো অজানা, তবে ছেলে দুটির পাশের চিঠি দ্বারা বোঝা যায় ডেভিল প্রিন্সকে মারতে চায়। সকাল সকাল ঘুম থেকে উঠতেই টিভিতে নিউজটা দেখে এসিপি তামিম আহমেদ তাড়াতাড়ি নিজের রুমে গিয়ে কাপড় চেঞ্জ করে অফিসের দিকে রওনা দিবে। তখনই তার স্ত্রী মাহি সামনে চলে এলো আর বলতে লাগলো, কোথায় যাচ্ছ? অফিসে গুরুত্বপূর্ণ একটা কাজ আছে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। আজকে কোথাও যাওয়া হবে না, রাতে তো আমাকে সময় দাও নাই, তাই আজকের দিনে আমার সময় দিতে হবে। আর বাসায় আব্বা আম্মা নেই। মাহি, এখন এসব কথা বাদ দাও, আমাকে তাড়াতাড়ি অফিসে যেতে হবে। শুধুই অফিস আর অফিস, বউকে তো সময় দিবেই না। এই, তুমি কি সরবে নাকি আমি নিজেই ব্যবস্থা করে চলে যাব? যাও তুমি, আর হ্যাঁ, একটু আগেই বাসায় ফিরবে। তামিম আহমেদ মাহির থেকে ছাড়া পেয়ে নিজের বাইকটা নিয়ে অফিসে চলে এলো। সে অফিসে ঢুকতেই দেখলো সিনিয়র অফিসার নাবিল সাহেব একটা চেয়ারে বসে আছে। সে নাবিল সাহেবকে দেখে স্যালুট প্রদান করে না করতেই নাবিল সাহেব তাকে বলল, তামিম, তুমি কি এই কেসটা সলভ করতে পারবে নাকি আমি অন্য অফিসার নিয়োগ দেব? আমাকেও তো উপর মহল থেকে জবাবদিহি করতে হয়। স্যার, আমি তো চেষ্টা চালিয়ে যাচ্ছি। দেখতে তো পাচ্ছি কেমন চেষ্টা চালাচ্ছ। সারা শহরের সিকিউরিটি বাড়িয়ে দাও, খুনি যেন আর একটাও খুন করতে না পারে। ওকে স্যার। মনে থাকে যেন। এই বলে সিনিয়র অফিসার নাবিল সাহেব চলে গেল। তামিম আহমেদ তার সহকারীদেরকে
গাড়ি বের করতে বললে তারা গাড়ি বের করে। সে সোজা লাশ পাওয়া ঘটনাস্থলে চলে গেল। অনেক লোকের ভিড় ঠেলে লাশের কাছে পৌঁছলো পুলিশ ফোর্সরা। তামিম আহমেদ তার সহকারীদের বলল, চারপাশে খুঁজে দেখো কিছু ক্লু পাওয়া যায় কিনা। ইয়েস স্যার, আমরা দেখছি। এটা বলে সবাই চারপাশে দেখতে লাগলো। তামিম আহমেদ কয়েকজন লোককে খুনের ব্যাপারে জিজ্ঞাসা করলে কেউ সেই বিষয়ে না জানার মতামত পোষণ করে। পুলিশ সহকর্মীরা কোনো ক্লু খুঁজে না পাওয়ায় তামিম আহমেদ বলে, ও, লাশ পোস্টমর্টম করার জন্য পাঠিয়ে দাও। তামিম আহমেদ হতাশ কণ্ঠে কথাটা বলে আশেপাশের সিসিটিভি চেক করার জন্য বের হলো। অন্যদিকে তরুণ প্রজন্মের এক ভয়ঙ্কর মাফিয়া প্রিন্স টিভির নিউজটা দেখে চিৎকার করে বলতে লাগলো, কে ওই ডেভিল যে আমার লোকেদের দিনের পর দিন মেরে চলেছে? প্রিন্সের চিৎকার শুনে তার পোষা কয়েকটা মানুষরূপী দানব দৌড়ে এলো উক্ত রুমে। এসে বলল, বস, যে খুনগুলো করেছে সে কোনো ক্লু রেখে যাচ্ছে না। পুলিশ তো চেষ্টা চালাচ্ছে। আমি পুলিশকে ভরসা করি না। পুলিশ আমাকে ধরলেও থানায় নিয়ে যাবে। তুমি চারপাশে খোঁজ লাগাও, কে ওই ডেভিল। 72 ঘন্টার মধ্যে আমি ওর সম্পর্কে সমস্ত ডিটেলস চাই। ওকে বস, আমরা চেষ্টা চালাচ্ছি। এটা বলেই প্রিন্সের মানুষরূপী পোষা দানবগুলো বেরিয়ে গেল ডেভিলকে খোঁজার জন্য, মানে আমাকে খোঁজার জন্য বেরিয়ে পড়ল। প্রিন্স তার রুমে বসে আমাকে নিয়ে চিন্তা করতে থাকে। তখনই তার ফোনে একটা মেসেজ আসলো। প্রিন্স মেসেজটা ওপেন করতে দেখলো নাম্বার ছাড়া মেসেজ। তাতে লেখা আছে, মৃত্যুর জন্য প্রস্তুত হোক প্রিন্স। আর কত মানুষের জীবন নিয়ে খেলবি, কত মানুষের থেকে তার প্রিয়জনদের কেড়ে নিবি। সবার অভিশাপে তোর জন্য কাল হয়ে আসছে ফিরেন দা মাফিয়া কিং। সেই ভয়ঙ্করভাবে দেরি আসছে তোর দেহ থেকে আত্মাটা টেনে বের করতে। হয়ে উঠছে তোর মৃত্যুর জন্য এক পাগলাটে মাফিয়া লেডি কুইন। প্রিন্স মেসেজটা পড়তেই হকচকিয়ে ওঠে। তার মনে এক প্রকার ভয় বাসা বেঁধে ওঠে। সে মনে মনে ভাবতে থাকে, সত্যি কি সামনে আমার মৃত্যু ডেভিলের হাতে? না, ডেভিল আমাকে মারতে পারবে না, তার আগেই তাকে আমি মেরে ফেলবো। আর কি এই লেডি কুইন যে আমার ডার্ক ওয়েব ব্যবহার করে মেসেজ করলো? না, আমি আর কিছুই ভাবতে পারছি না। এখনই আমার আয়ত্তের সাইবার হ্যাকারদের ফোন করে এই মেসেজটার ব্যাপারে খোঁজ চালাতে হবে। এই ভেবেই সে তার এক সাইবার হ্যাকারের নিকট ফোন করলো। ফোনটা রিসিভ হতেই ওই দিক থেকে বলতে লাগলো, আসসালামু আলাইকুম বস, কেমন আছেন? ওয়েলকাম, ভালো আছি। তোমাকে আমার জন্য কিছু কাজ করতে হবে। কি বলেন বস? আপনার জন্য আমি সব কিছু করতে পারি। কি কাজ করতে হবে বলেন? আমার ফোনে একটা মেসেজ এসেছে, তবে নাম্বার ব্যতীত। সেই সম্পর্কে কিছু জানতে চাই, কে এই মেসেজটা করলো। আপনি চিন্তা করবেন না বস, আমি আপনার ফোনের সাথে আমার ডিভাইস কানেক্ট করে দেখতেছি। 4 থেকে 5টা ল্যাপটপের সামনে বসে আছে লেডি কুইন। প্রিন্স কি করছে না করছে সে নিজের কক্ষ থেকে সব কিছুই দেখতে পাচ্ছে। কিভাবে দেখছে, কার সাহায্য দেখছে তা কিন্তু রহস্য। লেডি কুইন সব সময় প্রিন্সের উত্তেজিত ভীত চেহারাটা দেখতেই পছন্দ করে বা তার ভালো লাগে। আরও ভালো লাগতো যদি প্রিন্সের কলিজাটা বের করে টিনের চালে শুকিয়ে শুটকির মতো করতে। কিসের এত রাগ প্রিন্সের প্রতি তার? প্রিন্স তার কি ক্ষতি করেছে? তামিম আহমেদ আশেপাশে সমস্ত সিসিটিভি ফুটেজ চেক করেও কোনো ক্লু খুঁজে পেল না। সে আশ্চর্য হয়, হয়তো সমস্ত সিসিটিভি হ্যাক করে খুন করে লাশগুলো ফেলে দিয়ে চলে গেছে। সে ভাবছে আজ থেকে এই এলাকার অলি গলিতে রাতে লোক সেট করে রাখতে হবে। সে এসব ভাবছে, তখনই তার ফোনে একটা নাম্বার ব্যতীত কল এলো। সে খুব বেশি আশ্চর্য হয়, কেননা সে কখনো নাম্বার ব্যতীত কলের কথা শোনেনি। একটু ভয়ে ভয়ে ফোনটা রিসিভ করতেই ওই দিক থেকে রোবোটিক কণ্ঠে ভেসে আসলো, হ্যালো এসিপি তামিম আহমেদ, আশা করি পিতামাতা ও স্ত্রী সহ খুবই ভালো আছো। আর এই ভালোটাকে ধীরে ধীরে তুমি ভয়ঙ্কর দুর্ঘটনার দিকে নিয়ে যাচ্ছ। তামিম আহমেদ অবাক হলো, সাথে তার এমনই প্রকার ভয় বাসে বাঁধলো। সে আমতা আমতা কণ্ঠে বলল, আপনি কে? আর আমার পরিবারের লোকদের কথা কিভাবে বলতেছেন? পিসের ভয়ঙ্কর দুর্ঘটনার দিকে যাচ্ছি। মিস্টার তামিম আহমেদ, এত প্রশ্ন একবারে কোনো উত্তর দিব কিভাবে? আর বেশি উত্তেজিত হইও না, বেশি উত্তেজিত হওয়ার হার্টের জন্য ক্ষতিকারক। কে আপনি? আমাকে হুমকি দিচ্ছেন কেন? আরে আমি তোমাকে কই হুমকি দিলাম, শুধু বললাম ধীরে ধীরে তুমি ভয়ঙ্কর দুর্ঘটনার দিকে এগিয়ে যাচ্ছ। আপনার কথার মানেটা বুঝলাম না।
আমার কথায় মনে হচ্ছে যে তুমি মৃত লাশগুলো পাওয়া যাচ্ছে তার খুনিদের সন্ধান করতে যেও না। এতে তোমার পরিবারের সংকট রয়েছে। কি যাতা বলছেন? আমি ঠিকই বলছি, তোমার পরিবারের সবাই কি করতেছে না করতেছে সবই আমি দেখতে পাচ্ছি, তাই সাবধান। আমি কে তাই না? আমি হলাম লেডি কুইন। এটা বলে তামিম আহমেদ কিছু বলার আগেই ওই দিক থেকে ফোনটা কেটে দিল। তামিম আহমেদ মহা চিন্তায় আচ্ছন্ন। একদিকে পরিবারের লোক, অন্যদিকে নিজের দায়িত্ব বা খুনিকে আইনের আওতায় নিয়ে আসা। কি বেছে নিবে সে এসব ভাবতে ভাবতে নিজের বাসায় চলে এলো। বাসায় এসে খাওয়া দাওয়া করে বিছানায় গা এলিয়ে দিতেই তার স্ত্রী মাহি এসে তার বুকের উপরে চড়ে বসলো। তামিম আহমেদ কিছু বলতে গিয়েও বলতে পারল না, কেননা সে কাজের চাপে বউকে বেশি সময় দিতে পারে না। ভালোবাসার পাশাপাশি স্ত্রীর দৈহিক চাওয়া পাওয়া পূরণ করতে হয়, না হলে বেশি দিন বউ টেকে না। রাত 11টা বাজতে চলেছে। স্ত্রীর দৈহিক চাহিদা পূরণ করতে ব্যস্ত তামিম আহমেদ। তার স্ত্রীও নিজের স্বামী পেয়ে মহা সুখে আচ্ছন্ন। এ যেন এক মহা খুশির আবির্ভাব দুজনের মনে। একসময় তামিম আহমেদ ক্লান্ত হয়ে বিছানায় লুটিয়ে পড়ে। তখনই বাইরে থেকে কিসের যেন চেঁচামেচির আওয়াজ এসে পড়ল তার কানে। দ্রুত সে কোনো মতে লুঙ্গি ও গেঞ্জি পরে বাইরে বের হয়ে ঘটনাস্থলে গিয়ে দেখতে পেল দুদিন আগে যেই মেয়েটা মিথ্যা বদনাম নিয়ে একটা ছেলেকে সুইসাইড করাতে বাধ্য করেছে, সেই মেয়েটার মৃত দেহটা আজ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পাশেই রয়েছে অদ্ভুত একটা ছোট কাগজে লেখা চিঠি, সর্বশেষ অপূর্ণতা। এই শব্দ দুটির মানে কি কি বোঝাতে চেয়েছে খুনি, এসব ভাবছে তামিম আহমেদ। লাশের চারপাশ ঘিরে রয়েছে মানুষ। মেয়েটার পিতা মাতা কান্নায় ভেঙে পড়েছে। তামিম আহমেদ সবাইকে খুনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে সবাই এই ব্যাপারে না জানার মন্তব্য দেয়। সে ফোনটা বের করে থানায় ফোন করলে থানা থেকে লোক এসে লাশটাকে পোস্টমর্টমের জন্য নিয়ে যায়। ফারিয়া বেশ কয়েকদিন ধরে আমাকে কোথাও দেখতে পারছে না। সেই সকালে ঘুম থেকে উঠে আমার রুমের কাছে গিয়ে দেখে রুমে তালা মারা, আর তালার সাথেই চাবি রাখা, সাথে একটা কাগজে মোড়ানো কি জানো। ফারিয়া হাতটা বাড়িয়ে কাগজটা নিয়ে ধীরে ধীরে খুলতে লাগলো। কাগজটাতে চিঠি লেখার মতো কি যেন লেখা আছে। ফারিয়া লেখাগুলো পড়তে লাগলো। আমার সালাম নিয়েন ফারিয়া, আশা করি আপনি ভালো আছেন। আমি আপনাদের বাসা ছেড়ে দিচ্ছি। আসলে আমি এখানে চাকরির জন্য আসিনি, আমি কিছুদিনের জন্য নিজেকে আড়াল করতে এসেছিলাম। এখন আমি কোথায় যাচ্ছি তার ঠিক নেই, তবে এইটুকু বলতে পারি নিজেকে প্রতিশোধের আগুনে বিলিয়ে দিতে যাচ্ছি, প্রতিশোধের নেশায় আসক্ত হতে যাচ্ছি। আমি জানি আপনি আমায় ধীরে ধীরে ভালোবাসতে শুরু করেছিলেন, তবে আমার মনে কারোর জন্য ভালোবাসা জন্মাতে বা শুরু হওয়া শোভা পায় না। জানেন, আমি একজনকে খুব ভালোবাসতাম, এখনও কিন্তু বাসি, তবে সে হয়তো বাসে না। হয়তো এখন প্রতিদিন সকালে তার ঘুম ভাঙে অন্য কোনো পুরুষের স্পর্শে, আর আমার ঘুম ভাঙে হারানোর ব্যথা। তাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন বিনিষ্ট হওয়ার যন্ত্রণাকে ভেদ করে হয়তো এখন প্রতি সকালে অন্য পুরুষটার কপালেই সে ভালোবাসার পরশ এঁকে দেয়, আর আমি প্রতিদিন সকালে সিগারেটের ধোঁয়া ছাড়িয়ে সেই ভাবনাকে দূর করার চেষ্টা করি। হয়তো এখন প্রতি রাত জেগে সে অন্য পুরুষটার শারীরিক ক্ষুধা মেটাতে চেষ্টা করে, আর আমি প্রতি রাত জেগে সিগারেটের পর সিগারেটের ধোঁয়া উন্মুক্ত আকাশে উড়িয়ে তাকে ভুলতে চেষ্টা করি। কি একটা আজব নিয়ম না? যাকে একসময় খুব বেশি ভালোবাসতাম, যাকে নিয়ে বাঁধতে চেয়েছিলাম স্বপ্নময় সুখের ঘর, আজকে দেখো তাকে ভুলতে হাজারো চেষ্টা করে যাচ্ছি। আসলে আমি মনে করি মানুষ মানেই আজব প্রাণী, ভালোবাসবে আমায়, ভুলে যাওয়ারও চেষ্টা করবে। পরিশেষে তোমায় একটা কথা বলি, অন্য কোনো পুরুষকে নিয়ে স্বপ্নময় ঘর বাঁধার চেষ্টা করো। চিঠিটা পড়া শেষ হলে ফারিয়া চিঠিটাকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে ছাদের উপরে ওঠে। আমার বসে থাকা সেই ছাদের কোণে দাঁড়িয়ে চোখের অশ্রু ফেলতে থাকে। আই লাভ ইউ নয়ন। প্রতিদিনের মতো প্রিন্সের মেয়েকে খুঁজতে আমি ছাত্রবেশে আসি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আজকেও সকাল 10টায় আসি এবং নিজের ক্লাসের দিকেই যাচ্ছিলাম, তখনই পিছন থেকে উপরিউক্ত কথাটা ভেসে আসলো আমার কানে। পিছনে ঘুরে দেখি রিয়া দাঁড়িয়ে আছে। আমি রিয়াকে বলি, দেখেন, আমার পিছন ঘুরে কোনো লাভ নেই, আমি আপনাকে ভালোবাসতে পারবো না। কিন্তু আমি যে তোমায় খুব বেশি ভালোবাসি।
তোমাকে ছাড়া আমি বাঁচবো না, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। সরি। এই বলে আমি ক্লাসের দিকে যেতে লাগলাম। তখনই রিয়া কান্না ভরা চোখ নিয়ে আমাকে জড়িয়ে ধরল। রিয়ার এমন বিহেভে আমার রাগ 420 ডিগ্রি উঠে গেল। আমি রিয়াকে ছাড়িয়ে নিয়ে কষে মারলাম একটা থাপ্পড়। থাপ্পড়টা এমন জোরে মেরেছি যে বিশাল আকার একটা শব্দ করে ওঠে এবং কলেজের সবাই শব্দটার দিকে ফিরে তাকালো। রিয়া থাপ্পড় খেয়ে মুখটা 2 হাত দিয়ে ঢেকে নিয়ে ফোপানি কান্নায় ভেঙে পড়ে। রিয়া ভাবেনি যে আমি তাকে এভাবে থাপ্পড় মারব। আমি থাপ্পড় মেরে বলতে লাগলাম, শেষবারের মতো বলছি, আমাকে আর কখনো ভালোবাসার কথা বলবি না। আমি কখনো তোকে ভালোবাসতে পারবো না। এটা বলে আমি ক্লাসের দিকে যেতে লাগলাম আর রিয়া দৌড়ে তার ব্ল্যাক গাড়িটার কাছে গিয়ে গাড়ি স্টার্ট দিয়ে কান্না করতে করতে বাসার দিকে যেতে লাগলো। আমি ক্লাসে গিয়ে 3য় বেঞ্চটায় বসলাম। তখনই আমার ক্লাস ফ্রেন্ড কামরুজ্জামান বলে উঠল, তোমার সাহস তো কম না, তুমি রিয়ার গায়ে হাত তুলেছ। রিয়া যদি তার বাবাকে তোমার কথা বলে তবে তোমার মৃত্যু নিশ্চিত। কামরুজ্জামানের কথাটা শেষ হতে না হতেই পাশে থাকা রিফাত বলে উঠল, আরে কামরুল ভাই, রিয়ার বাবাকে নয় তার ভাইকে বললেই তো ওর হাড়হাড্ডি খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে না? যাই হোক, তোমার নাম কি যেন? ও নয়ন, একটু সাবধানে থাইকো। আমি ওদের কথায় কোনো ভ্রুক্ষেপ না করে ক্লাসে মনোযোগ দেই। ক্লাস শেষ করে আমি বাসায় এসে খাওয়া দাওয়া করে রিয়ার কথা ভাবতে থাকি। রাগের বশে যে আমি কি করেছি তা ভাবতেই যেন খুব খারাপ লাগছে। আমি সব ভাবছি, তখনই আমার ফোনে একটা কল আসলো। স্ক্রিনে তাকিয়ে দেখি আপন ফোন দিয়েছে। রিসিভ করতেই ওই দিক থেকে আপন বলে উঠল, ভাই আপনার জন্য একটা খুশির সংবাদ আছে। ও, কি খুশির সংবাদ শুনি। বলবো ভাই, তার আগে বলেন নতুন বাসাটা কেমন লাগলো আপনার? অনেক ভালো। নিরিবিলি জনশূন্য একটা জায়গা, চারপাশে ঘন জঙ্গল। আমার মতে সন্ত্রাসী মাফিয়াদের জন্য এই জায়গায় বেস্ট। তবে খুশির সংবাদটা কি? ভাই, প্রিন্সের মেয়ের পিকচার পেয়েছি, আমার ফোনে হচ্ছে। ধন্যবাদ, আমার মেসেঞ্জারে পাঠিয়ে দাও। ওকে ভাই, ফোনে এমবি ভরে পাঠিয়ে দিচ্ছি। এটা বলে আপন ফোনটা কেটে দিল। রাত 9টা বাজতে চলেছে। আমি ব্যালকনিতে দাঁড়িয়ে পুরনো স্মৃতিগুলো মনে করতে লাগলাম। কত সুন্দর, সুশীল, আনন্দদায়ক ছিল দিনগুলো। হঠাৎ করেই এক প্রবল ঝড় এসে লণ্ডভণ্ড করে দিল সব কিছু। পিতা মাতা ভাই বোনের ছিল এক সৌন্দর্যপূর্ণ মিল, সাথে ছিল ভালোবাসার একটি মেয়ে। অনেক ভালোবাসতাম মেয়েটাকে। তাকে নিয়ে আগামীকে সুন্দর করে সাজাতে চেয়েছিলাম, কিন্তু ভাগ্যে আর সময়ে আজ সব স্বপ্ন, কল্পনা, ইচ্ছেগুলো লণ্ডভণ্ড, অপূর্ণতায় পড়ে রইল ভালোবাসা। আমি এসব ভাবছি, তখনই আমার ফোনে মেসেঞ্জারের টুংটাং শব্দ হলো। হয়তো আপন প্রিন্সের মেয়ের পিকচার পাঠিয়েছে। আমি মেসেজটা ওপেন করতেই দেখলাম আপনের আইডি থেকে মেসেজ আসছে। তাতে লেখা আছে, ভাই, নিচের পিকটা হচ্ছে প্রিন্সের মেয়ের। আমি নিচের দিকে তাকাতেই ভীষণ অবাক হয়ে গেলাম। আরে, এটা তো রিয়া। তাহলে রিয়াই প্রিন্সের মেয়ে। কথাটা ভেবেই আমি নিজের অনুশোচনা নিজেই করতে থাকি। পাখি নিজেই আমায় ধরা দিতে এসেছিল, আর আমি কি করলাম? ধুর, আমি এতই বোকা। আগে জানলে তো প্রথম থেকেই তার কথায় রেসপন্স দিতাম। আমি এসব ভাবতে ভাবতে রুমে গিয়ে বিছানায় গা এলিয়ে দিলাম। বস, আমরা দুঃখিত। আমরা অনেক চেষ্টা করেও জানতে পারলাম না কে আপনাকে কোথা থেকে মেসেজ করেছে। শুধু এইটুকু জানি যে লেডি কুইন মেসেজটা পাঠিয়েছে। প্রিন্স নিজের রুমে বসে হাতে কাচের পানি ভর্তি গ্লাসটা মুখে দিবে, তখনই তার রুমে আবির নামে একজন ডার্ক হ্যাকার এসে কথাগুলো বলল। কথাটা শুনতেই প্রিন্সের হাত থেকে পানি ভর্তি গ্লাসটা সিমেন্টের ঢালাই করা মেঝের মধ্যে টুকরো টুকরো হয়ে গেল। রুমে প্রিন্সের স্ত্রী সহ গুন্ডা টাইপের একটা ছিল। গ্লাস ভাঙার শব্দে তারা প্রিন্সের দিকে তাকালো। প্রিন্স রাগে দাঁতে দাঁত চেপে আবিরের উদ্দেশ্যে বলল, তোরা কি বালের খবর জানোস? সব কিছুই তো আমাকে করতে হয়। তোরা কবে একটা ভালো খবর আমাকে দিছস বলতো? শালা খাঙ্কির বাচ্চারা। প্রিন্সের এমন রাগ ও মুখ থেকে অশ্লীল কথাটা শুনতেই রুমে থাকা সবাই মাথা নিচু করে রাখে। আবির কিছুটা আমতা আমতা করে বলল, আসলে বস, লেডি কুইন ডেঞ্জারাস একজন মাফিয়া। আমি খবর নিয়ে জানতে পেরেছি সে আপনার থেকে নিজের পরিবারের লোকজনের মৃত্যুর প্রতিশোধ নিতে চায়। তাই নাকি?
আমি তো হাজার হাজার সরি লক্ষ লক্ষ পরিবার নিস্তেজ করেছি, ওদের মধ্যে কে আবার আমার থেকে প্রতিশোধ নিতে চাইবে? আমাকে তো ভালো মতো জানে না ওই ছদ্মবেশী লেডি কুইন। আমি কি করতে পারি? অনেক হয়েছে লেডি কুইনের গেম, এখন থেকে আমি নেমে পড়বো গেমে। দেখি কে ওই লেডি কুইন, কত ক্ষমতা আছে তার আমার সাথে গেম খেলার। লেডি কুইন হচ্ছে ছদ্মবেশী মাইন্ড গেমারের সাথে একটু উত্তেজিত। ডেভিল হচ্ছে শান্তশিষ্ট গেমার। লেডি কুইনকে ধরতে টোপ ব্যবহার করা অপরিহার্য বলে মনে করি আমি, তাহলে তাকে খুঁজতে বেশি সময় লাগবে না। তবে ডেভিলকে ধরা অতটা সোজা হবে না বলে আমি মনে করি, কেননা সে নিজ জায়গা সময় মতো পরিবর্তন করে। পুলিশ ফোর্সে থাকা তামিম আহমেদের 9 জন সেসহ 10 জন অফিসার নিয়ে একটা টিম করা হয়েছে। আজকে সবাইকে নিয়ে মিটিং ডাকে তামিম আহমেদ, আর উক্ত মিটিংয়ে উপরই উক্ত কথাগুলো তুলে ধরল। তার এমন রহস্যময় অদ্ভুত কথাগুলো শুনে অফিসার সিফাত বলে উঠল, স্যার আপনি এসব কিভাবে জানলেন? সিফাত, আমি এই কেসটা নিয়ে প্রথম থেকেই গভীরভাবে ভাবা শুরু করি, কিন্তু কোনো ক্লু খুঁজে পাইনি। তবে গত রাতে আমি সমস্ত ক্লু এবং ওই রহস্য দুটির শব্দ অর্থ খুঁজে পেয়েছি। কেমন ক্লু স্যার? আর ওই রহস্যময় শব্দের অর্থ কি? লেডি কুইন হচ্ছে একটা মেয়ে, সার্ভারের টপ একজন হ্যাকার। সে ইচ্ছা করলে সব কিছু হ্যাক করতে পারে। আমরা যে এই রুমে আছি সে আমাদেরকে হয়তো দেখতেছে, তারও কোনো ঠিক নেই। স্যার রহস্যময় শব্দ দুটির অর্থ বললেন না যে? প্রথমত আমি মনে করি লেডি কুইন হয়তো কোনো মানসিক চাপে আছে, হয়তো কোনো এক ঘটনা তাকে মাঝে মাঝে উত্তেজিত করে। যেমন যেসব মেয়েরা নিজেদের স্বামী বা বয়ফ্রেন্ডের সাথে ভালোবাসার অভিনয় করে তাকে হত্যা করতে বাধ্য করে, সেসব মেয়েদের হয়তো লেডি কিং পছন্দ করে না। তাদের মেরে ফেলে এবং ছোট চিঠিটা পাশে রেখে দেয়। তার কারণ সে মানুষকে জানিয়ে দিতে চায় সর্বশেষ পূর্ণতা। শেষ পর্যন্ত সে অপূর্ণতায় রয়ে গেল। সেও কোনো নতুন পুরুষের সাথে ভালোবাসার পূর্ণতা লাভ করতে পারল না। আর ডেভিলের চিঠি দ্বারা বোঝা যায় সে প্রিন্সের খারাপ কাজগুলো পছন্দ করে না, বা প্রিন্স হয়তো তার প্রিয় কাউকে তার থেকে কেড়ে নিয়েছে, তাই সে প্রিন্সকে মারতে চায়। আর প্রিন্সকে মারতে হলে তার লোকদের আগে মারতে হবে। স্যার এবার আমি বিষয়টা ক্লিয়ার বুঝতে পারলাম। তবে স্যার আমরা কি ধরে নিতে পারি ডেভিল আর লেডি কুইন একই দলের লোক নয়? না, আমার মনে হয় লেডি কুইন আর ডেভিলের মধ্যে কোনো না কোনো সম্পর্ক আছে। কিন্তু স্যার কিভাবে? কালকে লেডি কুইন আমার এই বর্তমান কেসগুলো না নেওয়ার হুমকি দিয়েছে। ও এবার তাহলে উঠি। নয়তো হবে বিচ্ছেদ, নয়তো হবে বিবাদ। পড়বে না তো কখনো আমাদের ভালোবাসা অপূর্ণতার কাহিনীতে। আমাদের ভালোবাসা হবে ধৈর্যশীলতার আক্ষেপের খাঁটি, হবে সবুজ সোনালি খাঁটির আক্ষেপে ভরা। আই লাভ ইউ রিয়া। ভার্সিটির মাঠের ছোট বড়ই গাছের নিচে মন খারাপ করে আনমনে কি যেন ভেবে যাচ্ছে রিয়া। হয়তো কালকে আমার দেওয়া বেদনার সেরা উপহারের মুহূর্তটা। ভালোবাসা কি অপরাধ, নাকি আমি দেখতে শুনতে চলতে ফিরতে খারাপ যে নয়ন আমাকে ভার্সিটির সবার সামনে এত বড় বেদনাটা উপহার স্বরূপ দিল? হয়তো আমি তার ভালোবাসার যোগ্য নই। রিয়া এসব ভাবছে, তখনই তার সামনে থেকে আমার কণ্ঠে উপরিউক্ত কথাগুলো ভেসে আসলো। আমি যে তার কখন সামনে এসেছি সে অতটা কিন্তু খেয়াল করেনি। রিয়া মাথাটা উঠে সামনে তাকিয়ে দেখে আমি হাতে একগুচ্ছ গোলাপ ফুল নিয়ে হাঁটুকের বসে আছি তার সামনে। আমার এরূপ কর্মকাণ্ড দেখে রিয়া নিজেকেই বিশ্বাস করতে পারছে না। আদৌ কি আমি তাকে সত্যি প্রপোজ করলাম? সত্যি আমি রিয়াকে প্রপোজ করেছি। রিয়া খুশিতে আত্মহারা হয়ে গেল, কিন্তু আমাকে তা বুঝতে না দিয়ে রাগী কণ্ঠে বলতে লাগলো, কি আপনি হুট করে এসে প্রপোজ করে বসলেন? রিয়া, আমি কালকের জন্য সরি। আসলে কালকে আমি খুব টেনশনে ছিলাম, তাই রাগের বসে আপনার সাথে খুব খারাপ বিহেভ করে ফেলেছি। প্লিজ আমায় ক্ষমা করে দিন। আমি আগে থেকে আপনাকে খুব ভালোবাসতাম, কিন্তু কালকে। আমাকে থামিয়ে দিয়ে রিয়া রাগে ফুসফুস করতে করতে বলল, যদি সত্যি আমায় ভালোবাসতে তবে আপনি করে বলতে না। সরি সরি, আমি আপনাকে সরি, তোমাকে সত্যি ভালোবাসি। রিয়া ঠোঁটের কোণে চিলকি হাসি দিয়ে বলল, সত্যি বলছো? সত্যি। আই লাভ ইউ অ্যান্ড ইউ। আই লাভ ইউ টু। এটা বলে রিয়া আমাকে জড়িয়ে ধরল। আমিও রিয়াকে মিথ্যা ভালোবাসার অনুভূতি মনের মধ্যে বসিয়ে হালকা জড়িয়ে ধরলাম।
সত্যি বলতে আমার ভালোবাসার অনুভূতি ঘিরে রয়েছে শুধুই বন্যা আর বন্যাই। আমি হয়তো কখনোই বন্যার স্থানটায় সহজেই কাউকে বসাতে পারবো না। যারা একটা মেয়ে বা ছেলেকে সত্যিকারে ভালোবাসে তারা কখনোই ছেলে বা মেয়েটার জায়গায় অন্য কাউকে সহজে বসাতে পারবে না। রিয়ার প্রতি আমার ভালোবাসা হলো স্বার্থময়। যখন স্বার্থ ফুরে যাবে তখন হয়তো আমি রিয়াকে কাঁদিয়ে ছুঁড়ে ফেলে দেব। রিয়া আমাকে প্রায় 5 মিনিটের মতো জড়িয়ে ধরে আছে। ভার্সিটির সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। আমি তা বুঝতে পেরে রিয়াকে বললাম, এই ছাড়ো। কেন? আরে ছাড়ো না, সবাই দেখছে তো। আমার জিনিস আমি ধরেছি, অন্যের কি? হ্যাঁ, এই যে হ্যালো মিস রিয়া, এখনো আপনার জিনিস হয়নি। যখন হবে তখন একটু বেশি করে ধৈর্য। ওকে। এই বলে রিয়া আমাকে ছেড়ে দিল আর দুজনে ক্লাসের দিকে যেতে লাগলাম। তখনই আমাদের সামনে রিয়ার গুন্ডা টাইপের ভাই চলে এলো আর আমাদের উদ্দেশ্য করে বলে, কি খবর, তোমাদের প্রেম কেমন চলছে? রিয়া নিজের ভাইয়ের কথায় কিছুটা লজ্জা পেয়ে মুচকি হেসে মাথা নিচু করলো, সাথে আমিও অভিনয়ের মাত্রায়। আমাদের এমন লজ্জা পাওয়া দেখে রিয়ার ভাই আলিফ বলতে লাগলো, আরে বাবা, আমার কাছে লজ্জা পাওয়ার কিছু নেই। আচ্ছা, তোমার নামটা জানো কি? আমার উদ্দেশ্যে কথাটা বলল আলিফ। জি, আমার নাম নয়ন আলী নাইম। ও, তো মিস্টার নয়ন, আমি এসেছি তোমাদের দুজনের বিয়ে দিতে। বিয়ের কথা শুনেন আমি কিছুটা অস্বস্তি বোধ করলাম আর বলতে লাগলাম, আসলে ভাই আমাদের তো এখনো পড়ালেখা শেষ হয়নি। তাছাড়া আপনিও তো আমাকে তেমন চেনেন না বা জানেন না। হুট করে বিয়ে কেমন একটা দেখায় না? শোনো নয়ন, আমি আমার বোনকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। ছোট থেকে বসে চেয়েছি, আমি তাই ওকে দিয়েছি। কালকে রিয়া ওর রুমে বসে বসে কান্না করতেছিল। আমি তাকে কান্নার কারণ জিজ্ঞাসা করলে সে কালকে ভার্সিটিতে তোমার সাথে ঘটে যাওয়া সব কথা আমায় বলেছিল, আর বলেছিল যে শুধু তোমাকেই চাই, তোমাকে খুব বেশি ভালোবাসি। আজকে আমি তোমার আর রিয়ার বিয়ে দেওয়ার জন্য তোমাকে তুলে নিতে এসে দেখি দুজনে থাকার বললাম না। আর হ্যাঁ, তোমাকে আমার চেনা বা জানার কোনো দরকার নেই। আমার বোন রিয়া জানলেই হবে, আর বিয়ের পর তোমরা পড়াশোনা কন্টিনিউ করে যাবে। কিন্তু ভাইয়া। না কিন্তু না, কোনো কিন্তু হবে না। তোমার বাবা এবং মাকে আমাদের বাসায় কালকে নিয়ে আসবে। রিয়া আমাদের বাসার অ্যাড্রেস নয়নকে দিয়ে দাও। এই বলে আলিফ চলে গেল। আমি পড়ে গেলাম মহা চিন্তায়। কি থেকে কি হয়ে গেল। আমি ভেবেছিলাম রিয়ার সাথে প্রেমময় নাটক করে তার বাবার থেকে নিজের পরিবারের লোকেদের মৃত্যুর প্রতিশোধ নিব, কিন্তু বিয়ে যে করব তা কখনো কল্পনাও করিনি আমি। রিয়া আমাকে বলল, ক্লাসে চলো। না, আজকে আর ক্লাস করব না, এখন বাসায় যাব। কেন? আরে বাসায় গিয়ে মা বাবাকে তোমার কথা বলতে হবে না? আমি আজকে ক্লাস করব না, বাসায় যাব। ওকে, বাই। এই বলে আমি নিজের বাইকে উঠে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আসসালামু আলাইকুম ভাই। নিজের রুমে পায়ের ওপর পা রেখে বসে আছে প্রিন্স, হাতে একটা জ্বলন্ত সিগারেট। কিছুক্ষণ পর পর মুখে নিয়ে টানতেছে। হঠাৎ করে তার রুমের দরজার সামনে দাঁড়িয়ে কে যেন তাকে সালাম দিল। সে দরজার দিকে তাকিয়ে দেখে পুলিশ। তৎক্ষণাৎ সে বিছানা থেকে লাফ দিয়ে উঠল আর বলতে লাগলো, আপনারা? আপনারা এখানে কেন? আমাকে চেনেন? আমি কে? জি, আপনি হলেন আন্ডারওয়ার্ল্ডের কিং প্রিন্স। আমরা লেডি কিং সম্পর্কে জানতে আপনার কাছে এসেছি। ও, কি বলবেন বলেন। আসলে লেডি কুইন এবং ডেভিল আপনাকে মারতে চায়। জানি এইসব। নতুন কিছু বলবেন? ওনার থেকে আমাদের খুব চাপ দিচ্ছে দ্রুত লেডি কুইনকে অ্যারেস্ট করার, কিন্তু পারতেছি না। লেডি কিংকে ধরতে হলে আপনার সাহায্য লাগবে আমাদের। আমার সাহায্য লাগবে? হাসালেন আমাকে। আমি নিজেই লেডি কুইনকে খুঁজতে চলেছি। সত্যি আপনার সাহায্য লাগবে আমাদের। আমরা জানি লেডি কুইন আপনাকে মারতে চায়। আমরা আপনাকে তোপ ব্যবহার করে লেডি কুইনকে ধরব। তাতে কিন্তু আপনারও লাভ আছে, যদি আপনি রাজি থাকেন। রাজি। কিভাবে কি করতে হবে তা কিন্তু আমি বুঝে গেছি। কিভাবে? আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং আমি। প্ল্যান করার আগেই আমি সবকিছু বুঝে নিতে পারি। হয়তো তোমরা কোনো বড় একটা সভার ডাক দেবে, আর ওই সভায় আমায় বানাবে প্রধান অতিথি, কারণ সামনে আমি সরাসরি ইলেকশন করব। আমার সবার কথা শুনে নিশ্চয়ই লেডি কুইন এবং ডেভিল আমাকে মারতে আসবে। তখন আমরা চালাকি করে ওদের ধরে ফেলবো, তাই না? ভাই, এখন যাই। তোমরাও যাও, আমি সবকিছুর ব্যবস্থা করতেছি। রাত 9টা বাজতে চলেছে। লেডি কুইন 4 থেকে 5টা ল্যাপটপের সামনে বসে সিসিটিভি হ্যাক করছে। তখনই
50 কি 52 বছরের একটা বৃদ্ধ মহিলা লেডি কুইনের কাছে এসে বলতে লাগলো, আমাকে মেরে ফেলার নতুন চক্রান্ত করেছে প্রিন্সের সাথে পুলিশও। বৃদ্ধ মহিলাটির কথা শুনে লেডি কুইন তার দিকে তাকালো এবং উৎসুক সুরে বলল, ওদের প্ল্যানটা কি? আসলে তা তো জানি না, তবে এবার নাকি তোমাকে ধরা খেতেই হবে, একটু সাবধানে থাকিও। ওকে, ধন্যবাদ। এখন আসছি। এই বলে বৃদ্ধ মহিলাটা চলে যেতে লাগলো। তখনই পিছন থেকে লেডি কুইন বৃদ্ধ মহিলাটাকে ডেকে একটা চিঠি দিয়ে বলল, আমি যদি মারা যাই তবে এই চিঠির মধ্যে একটা ছেলের ছবি ও ফোন নাম্বার আছে। আপনি ছেলেটাকে আমার মেয়েটির খবর জানিয়ে দিবেন আর তাকে বলবেন প্রিন্সকে না মারা পর্যন্ত যেন সে থামে না। লেডি কুইনের কথার প্রত্যুত্তরে বৃদ্ধ মহিলা মাথা নেড়ে হ্যাঁ সূচক জবাব দিয়ে চলে যেতে লাগলো। বৃদ্ধ মহিলাটা চলে গেলে লেডি কুইন কালো জ্যাকেট, প্যান্ট ও মুখে কালো মাস্ক পরে তার বাইকটা নিয়ে বেরিয়ে পড়ল আশেপাশের পরিস্থিতি দেখতে। রাত 11টা বাজে। কুটকুটে অন্ধকারে ছেয়ে গেছে চারপাশ। কথাগুলো এক নিঃশ্বাসে চোখের অশ্রু ফেলতে ফেলতে বলল মেয়েটা। মেয়েটার কথাগুলো শুনতেই লেডি কুইনের চোখেও জল চলে আসে। সে মেয়েটাকে বলে, তোমার স্বামী কই? ছিল, এখন নেই। কেন, কি হয়েছে তার? প্রিন্স আমার স্বামীর কোম্পানির নিজের নামে লিখে নিয়ে তাকে মেরে ফেলেছে। আমাকেও আমার সন্তানকেও মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু আমি আমার সন্তানকে নিয়ে পালিয়ে আসি। প্রিন্স থেকে প্রতিশোধ নেবে? ইচ্ছে তো হয়, কিন্তু কিভাবে? মেয়েটার কথা শুনে লেডি কুইন নিজের বন্দুকটা মেয়েটার দিকে এগিয়ে দিয়ে বলে, এটা হাতে তুলে নাও আর প্রতিশ্রুতি নাও প্রিন্সিপালকে মারার। মেয়েটা একবার লেডি কুইনের মুখের দিকে তাকায়, আর একবার বন্দুকটার দিকে তাকায়, আর ঘন ঘন নিঃশ্বাস ফেলতে থাকে। সাহস করেই বন্দুকটা হাতে তুলে নিয়ে বলে, প্রতিশোধের আগুন হব শিখতো আমি। মারবো তোমায় প্রিন্স, পালাতে পারবে না তুমি। নিলাম হাতে অস্ত্র তোলে মারবো তোমায় বলে, আর কখনো আমার মতো কাউকে অভাগে করতে পারবে না কোনো ছল করে। খোদার কাছে চাইক্য দোয়ায় আমার শক্তি দাও না, পৃথিবী থেকে নিকৃষ্ট দূর করে ফিরে দিতে যেন পারি অভাগীদের পাওনা। ভাইয়া, নয়নের ফোনটা কয়েকদিন ধরে সুইচ অফ দেখতেছি, আর ভার্সিটিতেও আসছে না। সোফায় বসে আছে রিয়ার মা। বাবা মানে প্রিন্স ও তার ভাই আলিফ চা খাচ্ছিল। তখনই রিয়া কথাটা বলে ওঠে। প্রিন্স চায়ের কাপটা টেবিলে রেখে রিয়ার উদ্দেশ্যে বলে, নয়নকে? প্রিন্সের প্রশ্নের জবাবে আলিফ প্রিন্সকে হামার ও রিয়ার ব্যাপারে সব বলল। প্রিন্স তার মেয়েকে খুব ভালো করেই চেনে যে রিয়া যা চাইবে যে কোনোর মূল্যে হলেও তা আদায় করে ছাড়বে। তাই সে অন্য কিছু না বলে আলিফ ও রিয়ার উদ্দেশ্যে বলল, হয়তো ছেলেটা রিয়ার আসল পরিচয় জেনে গিয়েছে যে রিয়া আমার মেয়ে, অর্থাৎ আন্ডারওয়ার্ল্ডের কিং প্রিন্সের মেয়ে। তাই হয়তো ভয় পেয়ে ফোন সুইচ অফ করে রেখেছে। আলিফ, তুমি ছেলেটাকে তুলে নিয়ে আসো এবং রিয়াও তার বিয়ের ব্যবস্থা করো। এই বলে প্রিন্স নিজের রুমে গেল। রিয়ার মা রাবেয়া বেগম কিছু বলতে গিয়েও কিছু বলল না, কেননা তিনি জানেন যে প্রিন্সের কথাই শেষ কথা। তিনি নিজের আগের দিনের কথাগুলো ভাবতে লাগলেন। প্রায় 40 বছর আগে, যখন তার বয়স ছিল 15 কি 17। মা বাবা ও এক ভাইকে তাদের সংসার খুব ভালো চলছিল। হঠাৎ করে প্রিন্স নামের এক অভয়ব নিকৃষ্ট মানুষের কারণে তছনছ হয়ে গেল তাদের সুখের সংসারটা। প্রিন্স খুবই পছন্দ করত তাকে, কিন্তু সে পছন্দ করত না প্রিন্সকে, কেননা প্রিন্স ছিল কুখ্যাত সন্ত্রাসী ও মাস্তান। তার কাছে নারী মানেই ছিল ভোগবিলাসের পাত্রী। অনেক মেয়ের জীবন নষ্ট করেছিল সে, হয়তো তারও জীবন নষ্ট করবে। এইভাবেই সে প্রিন্সকে এড়িয়ে চলত। হঠাৎ করে একদিন প্রিন্স রাবেয়ার মা ও বাবার কাছে তার সাথে রাবেয়ার বিয়ের সম্বন্ধে আলোচনা করতে আসে। কিন্তু রাবেয়ার বাবা প্রিন্সকে অনেক কটূক কথা শোনায়। কেনই বা শোনাবে না? কোনো বাবাই কি চাইবে তার মেয়ের জীবন নষ্ট করে মাস্তান সন্ত্রাসীর সাথে তার মেয়ের বিয়ে দিতে? তেমনি রাবেয়ার বাবাও চায়নি প্রিন্সের মতো সন্ত্রাসীর সাথে তার মেয়ের বিয়ে দিতে। তাই সে প্রিন্সকে কটুকো কথা শুনিয়ে বাসা থেকে তাড়িয়ে দিয়েছে। প্রিন্স রাগে কটমট করতে করতে সেদিন চলে যায়। কয়েকদিন পরেই রাত 12টায় রাবেয়ার বাসায় এসে তার সামনেই তার মা বাবা ও ভাইকে খুন করে তাকে জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ে করে। হয়তো প্রিন্স তাকে মন থেকেই ভালোবাসে, তাই দেহ নয়
মনটাকেই প্রিন্স চেয়েছিল তার, কিন্তু তার মা বাবা ভাইকে মেরে ফেলেছে প্রিন্স। সেই প্রতিশোধে এখনও জ্বলছে তার শরীর। অনেকবার প্রিন্সের ভাতসহ বিভিন্ন খাবারে বিষ মেশাতে চেয়েও রাবেয়া বিষ মেশায়নি, কেননা সে চায় তার কঠিনতম নিকৃষ্ট মৃত্যু হোক। কথাগুলো ভাবতেই রাবেয়া বেগমের চোখের কোণে অশ্রু জমা হয়। সবার আড়ালে শাড়ির আঁচল দিয়ে চোখের কোণে থাকা পানিগুলো মুছে ফেলে। আমি বাজারের একটা দোকানে বসে চা খাচ্ছি আর রিয়ার কথা ভাবছি। আমি রিয়াকে বিয়ে করতে পারবো না। আমি তো শুধু তাকে একটু প্রেমময় ব্যবহার করে প্রিন্সের বাসায় পৌঁছবো, কিন্তু ডাইরেক্ট যে বিয়ে করতে হবে তা কখনো কল্পনাও করিনি। আমি এসব ভাবছি, তখনই রিয়ার ভাই আলিফ পিছন থেকে এসে আমার শার্টের কলার ধরে গাড়িতে ওঠালো। আমি বেশ ভয় পাই আর আলিফকে উদ্দেশ্য করে বলতে লাগলাম, ভাইয়া কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? রিয়ার সাথে তোমার বিয়ে দিতে। আলিফের কথাটা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। আমতা আমতা করে বললাম, আসলে ভাইয়া আমি এখন বিয়ে করতে পারবো না। আমার কথায় আলিফ আমার দিকে ঘুরে তাকায়, পকেট থেকে পিস্তল বের করে বলে, বিয়ে তুমি আজকে কিছুক্ষণের মধ্যেই করতে হবে, চুপ করে বসে থাকো। আলিফের কথায় আমি কিছুই বলি না। গাড়িতে বসে আছি আর ভাবছি আমি কেন এত চিন্তা করছি। মাফিয়াদের কাছে তো বিয়ে মানে পুতুল খেলা, তারা যা চাইবে তাই করতে পারে, এমনি জীবন নিতেও। কথাগুলো ভেবেই আমি ঠোঁটের কোণে এক চিলকে হাসি আনি। আলিফ আমাকে মার্কেটে নিয়ে গিয়ে বর সেজে সাজিয়ে বাসায় নিয়ে আসে। ইতিমধ্যে কাজীও নিয়ে এসেছে প্রিন্স, সাথে নিজের কয়েকজন আত্মীয়দের। রিয়া বউ সেজে ঘোমটা মাথায় দিয়ে বসে আছে সোফার এক কোণে। আমাকে রিয়ার পাশে বসানো হলো। কাজী লেখালেখি করতে আমার বাবা মায়ের নাম জানতে চাইলে আমি বললাম, আমার বাবার নাম নাহিদুল ইসলাম, মায়ের নাম নার্গিস বেগম। আমার মুখে নাহিদুল এবং নার্গিস নামটা শুনতেই প্রিন্সের কেমন যেন অস্বস্তি বোধ লাগা শুরু করলো। তার মনে হচ্ছে এর আগেও এই নাম দুটো কোথায় যেন শুনেছে সে। প্রিন্সের ভাবনার মধ্য দিয়ে রিয়া ও আমার বিয়েটা হয়ে গেল। আমার মুখের কোণে এক প্রকার হিংস্রতার হাসির আভাস পাওয়া গেল। এই হাসি রিয়াকে ভোগবিলাস বা তাকে বিয়ে করার জন্য নয়, এই হাসি হচ্ছে প্রতিশোধের। প্রিন্সের মেয়েকে ব্যবহার করে প্রিন্সকে তিলে তিলে মারব আমি। আমার ও রিয়ার বিয়ে শেষে আমি মিথ্যার আশ্রয় নিয়ে প্রিন্সকে বলি, আমি জানি আমার মা বাবা আমাদের কখনোই মেনে নেবে না, আর যতদিন না ওরা আমাদের মেনে নেয় ততদিন আমি রিয়াকে নিয়ে একটা বাসা ভাড়া নিয়ে সেখানে থাকব। না, তা হবে না, তোমরা আমাদের বাসায় থাকবে। না, তা হয় না, আমি আপনাদের বাসায় থাকতে পারবো না। এই বলে আমি সবার কাছ থেকে বিদায় নিয়ে রিয়াকে সাথে নিয়ে আলিফের বাইকে উঠে বাইক চালাতে থাকি। প্রায় 20 মিনিটের মধ্যেই আমরা জঙ্গলের ভিতরের একটা বাড়িতে এসে পৌঁছাই। রিয়া আমাকে বলে, এই তুমি আমায় এখানে কেন নিয়ে আসছো? এই ফ্ল্যাটে আমরা থাকবো, এই ফ্ল্যাটটা আমি ভাড়া নিয়েছি। তোমার যে রুচি, সত্যি তোমার রুচির প্রশংসা করতেই হবে। তুমি আমার রুচি নিয়ে প্রশংসা করলে নাকি ঘৃণা ভাব নিচ্ছ? না থাক, আর বললাম না, ভিতরে চলো। আমি রিয়াকে গোছগাছ করা একটা সুন্দর রুমে নিয়ে গেলাম। রুমটা রিয়ার বেশ পছন্দ হয়েছে, আর বাইরে থেকে এই ফ্ল্যাটটা অপছন্দকর হলেও ভিতরটা কিন্তু অনেক সুন্দর। রাত 10টা বাজতে চলেছে। আমি ছাদের এক কোণে বসে সিগারেট টানছি আর বন্যার সাথে কাটানো মুহূর্তগুলোকে ভাবতে থাকি। একসময় নিজের চোখ দুটো ইচ্ছে করেই বন্ধ করলাম। চোখের সামনে বারবার বন্যার সাথে কাটানো দৃশ্যগুলো ভেসে ওঠে। হয়তো বন্যার ভাবনা ধারায় এখন আর আমি নেই, তার ভাবনা ধারায় আছে অন্য কোনো পুরুষ। তবে আমি কেন ভাবছি বন্যার কথা, যেখানে বন্যা আমার কথা ভাবে না, তা এখনও অজানা আমার কাছে। ভুলে যেতে হাজারো চেষ্টা করেও আমি বন্যাকে ভুলতে পারছি না। হয়তো এটাই সত্যিকারের ভালোবাসা, আর আমি হচ্ছি সত্যিকার ভালোবাসার মানুষ। হঠাৎ পিছন থেকে আমার ঘাড়ে কারো হাতের ছোঁয়ায় আমি তাড়াতাড়ি সিগারেটটা ফেলে দিলাম। আমি জানি যে রিয়া ছাড়া কেউ নয়। আমি শিওর না যে এটা রিয়া, কেননা ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে গেছে চারপাশ। অন্য কেউ পাশে থাকলেও তাকে সহজে চেনা যাবে না। আমি আন্দাজে বলে উঠলাম, রিয়া তুমি? আমার কথায় প্রত্যুত্তরে অন্ধকারে ঢেকে যাওয়া পাশের ব্যক্তিটা বলতে লাগে, আমি এত রাতে অন্ধকারে বসে কি করো? রিয়ার প্রশ্নের উত্তরে আমি অনেক কিছু বলতে পারি, কিন্তু অজানা এক বাধায় আমি কিছুই বলতে পারলাম না। আমি রিয়াকে বলতে পারতাম আমি নিজেই
অন্ধকার। তোমার বাবা আমার থেকে আমার পরিপূর্ণ স্নিগ্ধময় সুশীল আলোটাকে আমার থেকে আলাদা করে আমায় অন্ধকার করে দিয়েছে। আরেকদিকে ভালোবাসার প্রিয় মানুষটাও আমার ভালোবাসার জ্বলন্ত আলোটাকে নিভিয়ে অন্ধকারাচ্ছন্ন করে আমার সমস্ত স্বপ্নকে ধূলিসাৎ করে দিয়ে অন্য কাউকে আপন করে নিয়েছে। রিয়া আমাকে চুপ থাকতে দেখে আবারও বলল, কি হলো? আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করছি। অন্ধকার আমার ভালো লাগে। যখন মন খারাপ থাকে তখনই অন্ধকারটাকেই আমি আপন ভাবি। আজকের দিনেও তোমার মন খারাপ? উৎসুক স্বরে কথাটা বলে রিয়া। রিয়ার কথাটা শুনে আমি আমতামতা করে বললাম, আসলে মা বাবাকে ছাড়া বিয়েটা করে ফেলেছি তো, তাই একটু। আমাকে আর কিছু বলতে না দিয়ে রিয়া আমাকে জড়িয়ে ধরল। রিয়ার ছোঁয়া পেয়ে আমার সারা শরীর শিউরে উঠল। অন্য একটা অনুভূতি আমার মাঝে কাজ করতে লাগলো। আমার মনে একবার নাড়া দিচ্ছে বা ভাবাচ্ছে, না, আমি রিয়াকে কখনোই মন থেকে ভালোবাসিনি কিংবা বিয়েও করতে চাইনি। তবে তার সাথে শারীরিক সম্পর্কে কিভাবে লিপ্ত হব? আবারও ভাবাচ্ছে, যদি রিয়ার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত না হই তবে রিয়া যদি আমার উদ্দেশ্য কোনো মতে বুঝে যায়। ধুর, মাফিয়ারা সব কিছুই পারে। রিয়া আমাকে এখনও জড়িয়ে ধরে আছে। রিয়া ভাবছে, নয়ন হয়তো এইমাত্র আমাকে কোলে করে রুমে নিয়ে যাবে, কিন্তু অনেকক্ষণ তো হলো, কই নয়নের তো কোনো রেসপন্স দিচ্ছে না। বাহ, তাকে কোলে করে নিয়ে রুমে তো যাচ্ছে না। নয়নী কি আমার উপর কোনোভাবে রেগে আছে? হঠাৎ করেই আমার কি যেন হয়ে গেল। আমি রিয়াকে কোলে উঠিয়ে নিজের রুমে নিয়ে গিয়ে শুয়ে দিয়ে তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম। এই প্রথম কোনো পুরুষের ঘনতায়ক স্পর্শ রিয়া অনুভব করছে। অসম্ভব ভালো লাগা কাজ করতে লাগলো, সাথে আমারও। পুরনো স্মৃতিগুলো হয়তো আমাকে আর গ্রাস করতে পারছে না। নারীময়ী ভোগের তৃষ্ণায় সব কিছু কিছুক্ষণের জন্য হয়তো ভুলে গেছি আমি। রিয়ার উপরে ঝাঁপিয়ে পড়লাম আমি। কিছুক্ষণের মধ্যেই দুজনে হারিয়ে গেলাম অজানা সুখের রাজ্যে। ব্রেকিং নিউজ, নীলসাগরের ধারে প্রসঙ্গবিহীন দুজন মধ্যবয়সী ছেলের লাশ পাওয়া গেছে। মেডিকেল চেক আপ করে জানা গেছে ছেলে দুটোকে 2 দিন আগে হত্যা করা হয়েছে। লাশ দুটির পাশে একটি ছোট চিঠি পাওয়া গেছে, তাতে লেখা আছে কর্মফল, যে যেমন কর্ম করবে তেমন ফল পাবে। লেডি গোয়িং। সকাল 7টায় চায়ের কাপে চুমুক দিতে দিতে টিভিতে উপরোক্ত নিউজটা শুনল প্রিন্স। সে একটা রহস্যময় মুচকি হাসি দিল। তার হাসির মাঝে হয়তো লুকিয়ে আছে হিংস্রতা, নয়তো ঠান্ডা মাথার মাইন্ড গেম। প্রিন্স নিজের ফোনটা বের করে তামিম আহমেদকে ফোন দিল। অন্যদিকে তামিম আহমেদ অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। তখনই তার স্ত্রী মাহি এসে পিছন থেকে তাকে জড়িয়ে ধরল। তামিম আহমেদ ও মাহির কর্মকাণ্ডে রেসপন্স দিতে থাকে। তাকে কোলে করে নিয়ে বিছানায় শুয়ে দিল। অসম্ভব সুন্দর ঠোঁটজোড়া মাহির, যা তামিম আহমেদকে চুম্বকের মতো আকর্ষণ করছে। সে আর সহ্য করতে না পেরে মাহির ঠোঁটে ঠোঁট ডুবাতে যাবে, তখনই তাদের রোমান্টিকতা ভাঙাতে তার ফোনে একটা কল আসলো। মাহির উপর থেকে উঠে কোনো মতে নিজেকে ঠিক করে নিল তামিম আহমেদ, আর মাহি তো রাগে গজগজ করতে লাগলো। কে এই অসময়ে ফোন দিয়েছে? আরে নিজের বয়ের সাথে যে একটু আলাদা সময় কাটাবো তারও কোনো সুযোগ নেই। রাতে সকালে দুপুরে সবসময় এই পুলিশদের ফোন দেয়। কত করেই বললাম আমার বড় ভাইয়ের সাথে বিজনেস করো, অল্প খাটুনি আর কম সময়ে অনেক টাকা ইনকাম করতে পারবে। উনি তো আমার কথা শুনবেই না, পুলিশ পুলিশ করে জীবনটাই শেষ করে দিল। তামিম আহমেদ ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলো প্রিন্স ফোন দিয়েছে। তাই তাড়াতাড়ি ফোনটা রিসিভ করতেই ওই দিক থেকে বলতে লাগলো, খবর শুনেছ? জি, অনেক আগেই শুনেছি। আগামীকালকেই সবার আয়োজনটা করতে হবে। জি, আমি দেখতেছি। দেখলে হবে না, কাজটা ঠিকঠাক করতে হবে। যে করেই হোক লেডি গুইনকে মারতেই হবে। আমরা গোয়েন্দা বিভাগের 7 জন টপ গোয়েন্দাকেও সাথে নিয়েছি। লেডি কুইনের কালকে হবে শেষ দিন। ওকে। এই বলে প্রিন্স ফোনটা কেটে দিল। ফোনটা কেটে দেওয়ার সাথে সাথেই তামিম আহমেদের ফোনে একটা মেসেজ আসলো। মেসেজটা ওপেন করতেই দেখলো তাতে লেখা আছে, আমি জানি পুলিশ প্রিন্সিপালের সাথে যোগ দিয়ে আমায় খুঁজতেছে। শুধু খুঁজতেছে না, মারাও প্ল্যান করতেছে। শুনে রাখো, এক লেডি কুইন মারা গেলে কিচ্ছুই যায় আসবে না। আমার সে আরো বড় কোনো লেডি কুইন আসছে, সাথে আছে ডেভিল দ্য মাফিয়া কিং।
ডেভিলের খেলা তো এখনো দেখনি। আস্তে আস্তে সময়ের প্রক্ষপটে দেখবে ডেভিল কি জিনিস। মেসেজটা পড়তেই তামিম আহমেদ আতঙ্কিত হয়ে যায়। না জানি এই লেডি কুইন আমার পরিবারের লোকজনকেও মেরে দেয়। না, আমার পরিবারের কথা ভাবলে চলবে না। আমি একজন পুলিশ, আমার কাছে পরিবারের লোকজনদের চেয়েও জনগণের সুরক্ষার ব্যাপারে আগে নিশ্চিত হতে হবে। তামিম আহমেদ আর বেশি কিছু না ভেবে অফিসের উদ্দেশ্যে রওনা দিল। সকাল 8টা বাজতে চলেছে। আমি অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, কিন্তু রিয়া এখনও ওঠেনি। তাই আমি রিয়ার জন্য সকালের নাস্তা রেডি করে নিজের রুমে রেখে তাকে ডাকতে গেলাম। গভীর ঘুমে আচ্ছন্ন রিয়া, তার ঘুমন্ত চেহারা দেখতে বেশ ভালোই লাগছে আমার। হঠাৎ করে আমার মনে পড়ল বন্যার কথা। বন্যাও রিয়ার মতো সেমভাবে ঘুমাতো। আজ যদি বন্যা থাকতো, আমি এসব ভাবছি। তখনই রিয়ার ঘুম ভেঙে গেল। সে ঘুম ঘুম চোখে দেখল আমি তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। একটু লজ্জা ভাব নিয়ে মুচকি হেসে বলল, কি দেখো এমন করে? রিয়ার কথায় আমার ধ্যান ভেঙে গেল। একটু আমতামতা করে বললাম, না কিছু না, তোমার জন্য নাস্তা বানিয়েছি, খেয়ে নাও। তুমি নাস্তা বানিয়েছো? হ্যাঁ, আমি বানিয়েছি। ও সরি, আমার ঘুম থেকে উঠতে একটু বেশি দেরি হয়ে গেছে, তাই না? বেশি কথা না বলে নাস্তা খেয়ে নাও। ওকে, গোসল করে আসি আগে। এই বলে রিয়া গোসল করতে গেল। হঠাৎ করে আমার ফোনে একটা কল আসলো। রিসিভ করতেই ওই দিক থেকে বলতে লাগলো, ভাই, কালকে প্রিন্সের বড় একটা সমাবেশ আছে। তো আমি কি করব? বুঝলাম না ভাই। আরে আপন, প্রিন্সের মেয়ে তো এখন আমার মায়াজালের কাছে বন্দি। মানে? প্রিন্সের মেয়েকে আমি বিয়ে করেছি, এবার প্রিন্সকে তিলে তিলে মারবো। তবে কি কালকের সমাবেশে আমরা যাব না? হ্যাঁ যাব, তবে তাকে মারতে নয়, তাকে উৎসাহ দিতে। এই বলে আমি ফোনটা কেটে দিলাম। এভাবে আর কতদিন চলবে তামিম? উপর মহল থেকে সচরাচর আমাকে অনেক কথা শোনাচ্ছে। তুমি যদি এই কেসটা হ্যান্ডেল করতে না পারো, তবে আমি বলতে পারি আমি এসিপি খায়রুলকে এই দায়িত্ব দিব। আর হ্যাঁ, উপর মহল থেকে লেডি কুইনকে ফায়ার করারও নির্দেশ দিয়েছে। নিজের কেবিনে বসে পুরনো ফাইলগুলো ঘাঁটতেছে তামিম। তখনই সিনিয়র অফিসার নাবিল তার কেবিনে প্রবেশ করেই কথাগুলো বলল। নাবিল সাহেবকে দেখে তামিম দাঁড়িয়ে স্যালুট প্রদান করে বলল, স্যার, আগামী কালকের মধ্যে লেডি কুইনকে না হয় তার লাশকে আমার এই থানায় দেখতে পাবেন। আর কত সময় নিবে তুমি? স্যার, শুধুমাত্র 48 ঘন্টার সময় আমায় দিন। আমি এই 48 ঘন্টার মধ্যে লেডি কুইনকে যে অবস্থাতেই হোক আমার থানায় নিয়ে আসবই। আমি আপনাকে কথা দিলাম। ওকে, দিলাম। এই বলে নাবিল সাহেবও চলে গেল। তামিম গোয়েন্দা বিভাগের কয়েকজন গোয়েন্দাকে ডেকে নিয়ে তাদের কাজগুলো বুঝে দিলেন, সাথে সমস্ত পুলিশ ফোর্সকে। সরকারি ভোট নিয়ে বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে। অনেক লোকের ভিড় কেনই বা হবে না, যেখানে সরকারি নির্বাচনের সমাবেশ। আর প্রধান অতিথি হিসেবে রয়েছে আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং প্রিন্স। পুলিশ ঘিরে রয়েছে চারপাশে, যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। সাথে গোয়েন্দা বিভাগের লোকেদের সেট করে রেখেছে আড়ালে। আজকে যে করে হোক লেডি কুইনকে ধরতেই হবে। আর লেডি কুইন এখানে প্রিন্সকে মারতে নিশ্চিত আসবে। লেডি কুইন রুমে বসে নিজের মতবাক্যে প্ল্যান করতেছে কি করে প্রিন্সকে সে মেরে ফেলবে। তখনই তানিয়া নামের একটা মেয়ে আসলো, যে মেয়েটাকে সে বাঁচিয়েছিল। ও এসে লেডি কুইনকে বলল, প্রিন্সকে মারতে যাবে বুঝি? তার কথা শুনে লেডি কুইন তার দিকে তাকালো এবং বলল, যাব। আজকে হয়তো বা আমি মরবো, নয়তো প্রিন্স। এই বলে সে পাশে থাকা একটা বন্দুক হাতে নিল আর রাগে গজগজ করতে করতে দেয়ালে 2টা গুলি করলো। তানিয়া তার এমত অবস্থা দেখে বলল, এত উত্তেজিত হও না, শান্ত মাথায় ভেবেচিন্তে কাজ করো। ইনশাআল্লাহ প্রিন্সকে হত্যা করতে পারবে। এই বলে লেডি কুইন কিছুটা শান্ত হলো আর তানিয়াকে বলল, আমাকে কখন বের হতে হবে? সাবধানে যেও। এই যে মিস্টার, এত ঘুমাচ্ছেন কেন? আপনার জন্য নাস্তা বানিয়েছি। সকাল 7টা বাজতে চলেছে। গভীর ঘুমে আচ্ছন্ন আমি। আজকে রিয়া ফজরের আজানের সময় উঠে নামাজ পড়ে রান্নাবান্না জুড়ে দেয় এবং নাস্তা বানিয়ে নিয়ে আসে আমাকে ডাকতে। রিয়া অনেকক্ষণ থেকে আমাকে ডাকছে, কিন্তু তার কথা যেন আমার কান অবধি পৌঁছাচ্ছে না। পরিশেষে রিয়া বিরক্ত হয়ে ভাবতে থাকে কিভাবে আমার ঘুম খুব সহজেই
ভাঙানো চায়। অবশেষে সে একটা উপায় পেয়ে যায়। গরম চায়ের কাপে আমার আঙ্গুল দিতেই আমি জোরে চিল্লিয়ে উঠি। আমার চিল্লানি দেখে রিয়া হাসতে থাকে। আমি রিয়ার মুখের দিকে চেয়ে আছি। কি সুন্দর মায়াবী হাসি রিয়ার, একদম বাচ্চা বাচ্চা লাগছে রিয়াকে। রিয়ার হাসি দেখে আমার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটলেও পরক্ষণেই সেই হাসিটা নিস্তেজ হয়ে যায়। বন্যার অজানা একটা মায়া আমাকে প্রতিনিয়ত গ্রাস করেই যাচ্ছে। রিয়াকে মন থেকে ভালোবাসতে দেয় না বন্যার দেওয়া স্মৃতিগুলো। বন্যা কি এখনও আমায় ভালোবাসে নাকি ভুলেই গেছে? আমাকে এই প্রশ্নগুলো ভাবায়। রিয়া হাসি থামিয়ে আমার দিকে তাকায়। আমার মুখটা মনমরা দেখে রিয়া বলে, মা বাবার জন্য মন খারাপ নাকি? আমি রিয়ার দিকে তাকাই। কত সুন্দর করে কথা বলে রিয়া, তার কণ্ঠ বেশ মন জোড়ানো। বয়স 18 প্লাস হলেও তাকে দেখে বোঝা যায় না যে তার বয়স অত বেশি। আমি রিয়ার চোখের দিকে তাকিয়ে বললাম, তেমন নয়, আমি ওয়াশরুম থেকে আসছি, তুমি নাস্তা পারো। এই বলে আমি ওয়াশরুমের দিকে যেতে লাগলাম। রিয়া আমাকে বলল, নাস্তা বেড়েই রেখেছি, তুমি খেয়ে নাও, আমি বারান্দাটা একটু ঝাড়ু দিই, অনেক ময়লা জমেছে। এই বলে ঝাড়ু হাতে নিয়ে রিয়া বারান্দায় গিয়ে বারান্দা ঝাড়ু দিতে থাকে। হঠাৎ করে চকচকে সূচের মতো কিছু একটা দেখে রিয়ার চোখ আটকে যায়। রিয়া চকচকে সূচের মতো জিনিসটার কাছে গিয়ে সেটি হাতে নিয়ে ভালোভাবে দেখতেই চমকে যায়। আরে এটা তো বন্দুকের টোটা, এটা এখানে কেন এলো? হয়তো এই বাড়িটা অনেক দিন ধরে পরিত্যক্ত ছিল, আগে হয়তো কোনো সন্ত্রাসী এখানে থাকতো। এসব ভেবে টোটোটা ঢিল মেরে দূরে কোথাও ফেলে দেয় সে। রিয়া ঝাড়ু দেওয়া শেষ করে নিজের রুমে গিয়ে দেখে আমি নাস্তা খেয়ে বসে আছি। সে আমার কাছে গিয়ে বলে, আজকে যে আব্বুর সমাবেশ আছে, যাবে না? রিয়ার কথাটা শুনতেই আমার কলিজাটা মোচড় দিয়ে উঠল। হয়তো রিয়ার কথাটা আমার কলিজায় এসে আঘাত করে কলিজাটাকে ক্ষত বিক্ষত করে চলছে। আমার চোখে মুখে হিংস্রতার ছাপ দেখা যাচ্ছে। হয়তো অনেক দিনের ক্ষুধার্ত একটা হায়না প্রিন্স নামের অমানুষটাকে খাওয়ার জন্য হিংস্রতায় ভুগছে। আমি নিজেকে স্বাভাবিক করে করুণ ও ঠান্ডাভাবে রিয়ার উদ্দেশ্যে বললাম, যাব, তুমি রেডি হও। ওকে, তবে আজকে আমি কেমন শাড়ি পরবো তুমি ঠিক করবে। ঠিক আছে, তোমার নীল শাড়িটা পরে নিও, সাথে ম্যাচিং ব্লাউজ, হাতে ম্যাচিং চুড়ি আর কপালে একই রঙের টিপ। বাহ, আমার রোমান্টিক পটটা। কথাটা বলে রিয়া নিজেই হেসে উঠল। আমিও রিয়ার এমন বাচ্চামো কাহিনী দেখে না হেসে পারলাম না। তবে কি আমি রিয়ার প্রতি আসক্ত হচ্ছে? আমি কি ভুলে গেছি প্রিন্সকে মারার জন্যই আমি রিয়াকে বিয়ে করেছি? নাকি এর ভিতরেও আমার কোনো মাইন্ড গেম আছে?